জানি, কারণ সবাই চায় মায়ার মুখের উপরে কেউ জবাব দিক, কিন্তু নিরাশ হয় সবাই আমার কথায়। আমি এটাই বুঝি না, ছোট ছোট কীটপতঙ্গগুলো শয়তানকে বশে আনতে চায়। তারা এটা জানে না, যেদিন শয়তানের মাথা হাঁটবে সেদিন শয়তান পুরো দুনিয়াকে একপাশে রেখে সে অপর পাশ থেকে সবার বিপক্ষে একাই কানামাছি খেলবে। সেদিন রক্তের বন্যা কেউ আর ঠেকাতে পারবে না, সে যত বড়ই শয়তান হোক না কেন। গডফাদারকে বক্সে বন্দি করা এতটা সহজ না। এসব নিয়ে ভাবছিলাম, তখনই অন্য স্যার ক্লাসে আসলো। ক্লাসে মন দিলাম। ক্লাস শেষ করে বের হয়ে দেখি কলেজের গেটের সামনে হায়নাগুলো আমার জন্য অপেক্ষা করছে। আমি অন্য এক ক্লাসমেটের সাহায্য নিয়ে অন্য রাস্তা দিয়ে পালিয়ে চলে এলাম। বাসায় এসে দেখি প্রান্ত আমার জন্য গেটের সামনে অপেক্ষা করছে। সে আমাকে দেখতে পেয়ে, কিরে, আজ নাকি তুই মায়ের বডিগার্ডকে মেরে কাট করে দিয়েছিস? আরে না বেটা, সেসব কিছুই হয়নি। বেফাসভাবে আমার হাত লেগে এমনটা হয়ে গেছে। ও আচ্ছা। আচ্ছা, দেখি তোর হাতটা একটু দেখা তো আমাকে। হাত দেখে কি করবি? আরে এমনি দেখবো, হাতটা দেখা তুই। হাতটা প্রান্তর দিকে এগিয়ে দিলাম। আরে আকাশ, তুই আমায় কি শেখাবি? তুই কি এটা জানিস আমি মানুষের হাত পড়তে পারি? কি বলছিস তুই উল্টাপাল্টা? আরে কিছু না, চল বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নে। প্রান্তর কথার আগামাথা কিছুই বুঝতে পারলাম না। কি সব পাগলের মতন কথা বলছে। প্রান্তর সাথে বাসায় ঢুকে গেলাম। খেয়ে দিয়ে নিজের রুমে শুয়ে আছি। হঠাৎই আগের কথাগুলো মনে পড়লো। আমি আকাশ কি ছিলাম আর এখন কি অবস্থায় আছি। তবে জানি না নিজেকে এই বেশে কতদিন ধরে রাখতে পারবো। এটা নিয়েই খালি মনের মধ্যে ভয় হয়, কখন না জানি আমার আবার আগের রূপে ফিরে যেতে হয়। এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা প্রান্তর ডাকে ঘুম ভাঙলো। আরে তুই এত সময় পড়ে পড়ে কিসের ঘুম ঘুমাচ্ছিস? হ্যাঁ, বিকেল যে হয়েছে, তোর কি সেই খবর আছে? বিকেল হলে হয়েছে, তাতে আমার কি? আরে তোর কি মানে? তুই যে এই এলাকায় এসছিস আজ 2 দিন হলো, তুই কি এই এলাকাটা ঘুরে দেখবি না? না, দেখবো না। আমি ঘুমাবো এখন আরো। না, এখন আর ঘুমানো চলবে না। চল, দুই ভাই মিলে এলাকার সীমানা থেকে একটু ঘুরে আসি। কি আর করা, প্রান্তর জন্য বিছানা ছেড়ে উঠতে হলো। পরে দুজনে মিলে এলাকা দেখতে বের হলাম। দুজনে এলাকার এদিক ওদিক চক্কর খাচ্ছি আর এলাকা ঘুরে ঘুরে দেখছি। হঠাৎ দেখে কয়েকটা ছেলে দাও ছুরি হাতে নিয়ে এদিকে এগিয়ে আসছে। এটা দেখেই প্রান্ত দৌড়ে লুকিয়ে গেল। আমি তো সেখানেই বেকুবের মতন দাঁড়িয়ে আছি। এছাড়া কি বা করবো আমি? ছেলেগুলো একদম আমার সামনে চলে আসলো। এসে সোজাসুজি আমার কলার চেপে ধরেছে। এই, তোর সাথে যে প্রান্ত ছিল সে কই? তা তো আমি জানি না। দুজন মিলে হাঁটছিলাম, কিন্তু হঠাৎ সে উধাও হয়ে গেল। সত্যি সত্যি বল, সে কই? ওর সাথে পুরনো ঝামেলা আছে আমাদের কিছু। ভালোই ভালোই বলছি, ও কই সেটা বলে দে, না হয় তোর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আরে ভাই, সে কই আমি কেমনে বলবো? আমি আসছি আজ এলাকায় নতুন, তাকে নিয়ে ঘুরতে বের হইছি, আর তোমরা এসে আমার কলার ধরে চাপাচাপি করছো। চাপাচাপি না, কোপাকুপি হবে। একটু ওয়েট কর খালি। ভাই আইসে, তারপর তোকে কিমা বানাবো। চুপচাপ দাঁড়িয়ে আছি, ঘন্টার আগামাথা কিছু জানি না, আর তারা এসে আমার শাসাচ্ছে। আবার কাকে জানি ফোনও দিচ্ছে। জি ভাই, মালটাকে পাইনি, তবে তার সাথে আরেকজন ছিল, তাকে পেয়েছি। তাকে এখন আমরা আটকে রেখেছি, আপনি আসেন। ভাই, আমি তো আগামাথা কিছুই বুঝতে পারছি না। আমি কি কোনো ভুল করেছি? না, তুই ভুল করিসনি, তবে ভুল মানুষের সাথে হেঁটেছিস, তার জন্য তোর সাজা হবে আজকে। এখন চুপচাপ দাঁড়িয়ে থাক, দেমাগ গরম করিস না। তাদের কথা মতন চুপচাপ দাঁড়িয়ে রইলাম। একটু পর একটা বিএম সিরিজের কার এসে সামনে দাঁড়ালো। কে এসে দেখতেও পাচ্ছি না। তার ছেলে পেলে আমায় ঘিরে রেখেছে। মালটা কোথায়? বস, মালটা ওই যে। এত সময় চেহারা দেখতে পেলাম লোকটার। লোকটা আমাকে দেখে সেখানেই আটকে গেল, এক পাও আর সামনে আগাচ্ছে না। বস, কি হলো? মালটাকে দেখবেন না আপনি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আজ আর কারো রক্ষা নাই। তোরা বাঘকে খাঁচায় বন্দি করেছিস। জীবনের মায়া যদি থাকে তাহলে এখান থেকে দৌড়ে পালা, নয়তো দাফন করার জন্য লাশটাও খুঁজে পাবি না। এটা বলেই বস নিজে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে চলে গেল। কিসের ড্রাইভার কিসের কি, নিজের যান বাঁচানো আগে ফরজ। সাঙ্গবাঙ্গ সবাই বসের কাণ্ড দেখে অবাক। সবাই এখনো সেখানে দাঁড়িয়ে আছে। বসের কথা যেন তাদের কিছুই বুঝে আসলো না। একটা ছেলে বসকে ফোন লাগায়, অনেক কয়বার রিং করে, কিন্তু বস ফোন ধরে না। শেষমেশ গিয়ে ফোন ধরে। বস, আপনি এভাবে চলে এলেন যে? তোরা এখানে সেখানে রয়ে গেছিস, তাড়াতাড়ি সেখান থেকে পালা। যাকে তোরা আটক করেছিস যে কোনো সাধারণ মানুষ না, সে একটা মনস্টার। প্রাণপ্রিয় ছোট ভাই, তাড়াতাড়ি পালারে তোরা সেখান থেকে, না এসে একাই তোদের সব কয়টাকে গিলে খাবে। তোদের সাথে হয়তো আমার আর শেষ দেখা হবে না। নেতার এমন কথা শুনে সবাই আকাশকে ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে চলে গেল। আকাশের যেন কি হচ্ছে কিছু মাথায় ঢুকছে না। তবে এইটুকু সে বুঝতে পেরেছে, হয়তো আকাশকে তাদের বস চেনে। বাসায় চলে এলাম।
এসে দেখি প্রান্ত বসে বসে রুমে হাঁপাচ্ছে। কিরে, তুই আমায় ছেড়ে চলে এলি কেন? আর তোদের সাথে ওর কিসের ভেজাল? আগে তুই এটা বল, তোকে ওরা আস্ত ছেড়ে দিয়েছে কি করে? আমি তো তোর জন্য টেনশন করতে করতে মরেই যাচ্ছি। সে তো আমি নিজেও জানি না। তাদের নেতা আসলো, পরে আমায় দেখে সে গাড়ি স্টার্ট করে চলে গেছে। যাক, কলিজার একটু ঠান্ডা হলো। আরে এখন তো বল, কি ঝামেলা তাদের সাথে তোর? ভাই বলিস না রে, আগে খুব মারামারি করতাম আমি। একবার আমাদের ফ্রেন্ডদের মধ্যে একটা মারামারি হয়। তার ছোট ভাইও আমাদের ফ্রেন্ড, সে আমাদের সাথে গুটি করেছিল। পরে আমরা মিলে তাকে কেলাই। এরপর থেকে পিন্টু ওর বড় ভাই, সে আমাদের পিছু লাগে। ওর বড় ভাইয়ের মোটামুটি পাওয়ার আছে। ভাই তোরা পারিসও বটে, আর তুই টেনশন নিস না। আজকের পর হয়তো তারা আর তোকে কিছু করবে না। মানে বুঝলাম না, তারা আমায় আজকের পর আর কিছু করবে না? তুই সেটা জানলি কি করে? আরে এমনি বললাম, হয়তো বা আর কিছু করবে না। এখন চল, আন্টি নাস্তা লাগিয়েছে টেবিলে, খেতে যাব। তারপর দুজনে মিলে খেয়ে নিলাম। সেদিনটা সারাদিন প্রান্ত আর আমি রুমেই কাটিয়ে দিলাম। পরের দিন সকালে উঠে কলেজে যাব। রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রান্ত এখনো পুরোপুরি সুস্থ না। তাছাড়া মায়া তাকে কিছু একটা করে দেওয়ার ভয় আছে। শুধু প্রান্তকে না, মায়া আজ আমাকেও ছাড়বে না। আমি সেই রকমের প্রস্তুতি নিয়ে গেলাম। রিক্সা করে কলেজে যাচ্ছি। হঠাৎই দেখি মায়া মাঝ রাস্তায় লোকজন জড়ো করে আমার জন্য বসে আছে। আমি তাদের সামনে যেতেই তারা আমায় রিক্সা থেকে টেনে নামিয়ে ফেললো আর মারতে আরম্ভ করলো। মায়া আমার কাছে এসে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিল গালে। এই, আমি চললাম। বেটাকে কোনো মতেই তোরা ছাড়বি না, আধমরা করে ফেলবি একদম। এটা বলে মায়া চলে যায় সেখান থেকে। ভিতরে ভিতরে খুব ভয় হচ্ছে। আল্লাহ না জানি আজ ওদের কি হয়। নিজেকে নিয়ে ভয় নাই, কিন্তু যারা আমায় মারতে এসেছে তাদের নিয়ে ভয় হচ্ছে। আমি যদি একবার আমার রূপ নিয়ে নেই, তাহলে কারোর বাপের সাধ্য নাই আমাকে আটকানোর। মনে মনে খোদার কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ তুমি আমার হাত থেকে ওদেরকে রক্ষা করো। তখনই কোথা থেকে জানি কয়েক শতাধিক ছেলে পেলে চলে আসে গাড়ি করে। তাদের সবার মুখে কাপড় বাঁধা, কারোর চেহারে দেখা যাচ্ছে না। এসেই মায়ার লোকদেরকে ইচ্ছে মতন মারতে শুরু করে। মারতে মারতে রক্তের নহর বানিয়ে ফেলেছে সেখানে। আর আমি তাদের কাণ্ড দেখে থ হয়ে তাকিয়ে আছি তাদের দিকে। কে এরা? মায়ার লোকজন মারকে সবাই মাটির সাথে গড়াগড়ি করছে। কে এরা? আর কেনই বা এমন করে মারছে মায়ার লোকেদের? আবার আমায় চারপাশ থেকে প্রোটেক্ট করে রেখেছে। হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তখনই দেখি গতকালে সেই পিন্টু গাড়ি থেকে নামছে, যারা প্রান্তকে মারতে এসেছিল। ও এতক্ষণে বুঝতে পারলাম এরা কার ছেলে পেলে। তবে ও হঠাৎ এখানে কেন? তখনই পিন্টু এসে আমায় চমকে দিল। ভাই, আপনি আমায় মাফ করে দেন। গতকালের জন্য আমি আপনার পা ধরে ক্ষমা চাইছি। ভাই প্লিজ, আপনি আমায় মাফ করে দেন। আর কোনোদিন অমন ধারা ভুল হবে না। ভাই, আমি আপনার সামনে ছোটখাটো একটা মশা মাছি। আর কাল আমার ছেলেপেলেরা যা করেছে সেটার জন্য আমি লজ্জিত ভাই। ভাই আমি জানি আপনি সাধারণ কি অসাধারণ। সবাই আপনারা চিনতে ভুল করলেও আমি আপনারা চিনতে ভুল করিনি। আপনি যদি চান তাহলে আমার মতন কয়েক হাজার সাঙ্গপাঙ্গ তৈরি করতে পারবে। আপনাকে চিনতে আমি ভুল করিনি ভাই। কোনো এক রাতে আমি পালিয়ে এসেছিলাম প্রাণ হাতে নিয়ে। সেই রাতে কিছু সংখ্যক ছেলে নিয়ে কয়েক শতাধিক ছেলেপেলেকে চিরতরে নিদ্রায় পাঠিয়ে দিয়েছিলাম। আপনি সেই ভয়ঙ্কর মনস্টার। সেদিন রক্তস্রোতে আপনার চেহারা ভালো করে দেখতে পারিনি, তবে আপনার আগুনের মতন জলজল করা চোখগুলো আমি দেখেছিলাম। চুপচাপ সবকিছু ভুলে যা। আর আমি কে সেটা যখন জেনেই গেছিস, তাহলে মুখে তালা লাগিয়ে ফেল। আর তোরা মায়ের লোককে মারলি কেন? মায়ার বাবাকে, সেটা কি তোরা জানিস না? ওর বাবার কানে যদি এসব খবর যায়, তাহলে তুই পিন্টুকে তো জীবিত কবর দিয়ে দিবে। ভাই আপনি কি, সেটা আমার মুখ থেকে কেউ জানতে পারবে না। আর মায়ের বাবা যত বড় নেতা হোক না কেন, আপনি তার বাপেরও বাপ। আপনার গায়ে হাত দিবে এমন বুকের পাতা কারণ নাই এই শহরে। এই শহরে কেন, পুরো দেশে একটা মানুষ পাওয়া যাবে না। আর হ্যাঁ, আমি জানি মায়ের বাবা অনেক পাওয়ারফুল মানুষ, তবে আপনি থাকতে মায়ের বাবা আমাদের একটা লোমও বাঁকা করতে পারবে না। আর তাছাড়া আমরা তো মুখ ঢেকে এসেছি, কেউ আমাদের চিনতেও পারবে না। হয়েছে, এবার থাক তোরা, আমি কলেজে যাব। তারপর তাদের বিদায় করে কলেজে চলে এলাম। কলেজে আসার পর মায়া আমায় দেখে তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কিরে, তুই এখনো স্বাভাবিক কি করে? তোকে ওরা মারেনি? আমায় মারবে কি? বিপরীত পক্ষ এসে তোমার লোকদেরকে মেরে গেছে। এই, কি বললি তুই? আমায় তুমি বলার সাহস কে দিয়েছে তোকে? কেউ দেয় নাই। তাহলে বললি কেন? ইচ্ছে হয়েছে তাই বলেছি। দাঁড়া, তোর ইচ্ছে বের করছি। এটা বলে ঠাস করে আকাশের গালে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে লজ্জায় পড়ে গেলাম। তবে ভাগ্যিস তেমন কেউ দেখেনি। ইচ্ছে করছে মায়াকে থাপ্পড় মেরে এখানে ফেলে রাখি, শুধু মেয়ে বলে বেঁচে গেল। কিরে, এখন কেমন লাগছে? আর কোনো দিন আমায় আপনি ছাড়া তুমি বলার চেষ্টা করবি তো সোজা জুতা মেরে দিব গালে। কোথা থেকে যে আসে ছোট লোকের দল। এই যে গায়ে হাত দিচ্ছেন, কিছু বলি নাই। বংশ নিয়ে ভুলেও কথা বলবেন না, তাহলে কিন্তু ইজ্জত রাখবো না। কি করবি তুই আমার? হ্যাঁ, ইজ্জতের 12টা বাজিয়ে দিব। দেখি তোর কত বড় সাহস, তুই আমার ইজ্জতের 12টা বাজা। কোনো কিছু ভাবা ছাড়াই মায়াকে জোর করে নিজের কাছে নিয়ে আসলাম।
পরে মায়ার ঠোঁট জোড়ায় চুমু বসিয়ে দিলাম। একদম পাক্কা 5 মিনিট চুমু খেয়েছি। সে অনেক জোরাজোরি করেছে ছাড় পাওয়ার জন্য, কিন্তু ছাড়েটাকে ওকে। 5 মিনিট পর মায়াকে ছেড়ে দিলাম। খুব হাঁপাচ্ছে সে, চোখে মুখে পানি চলে এসেছে তার। কুত্তার বাচ্চা, তোর কত বড় কলিজা যে তুই আমায় কিস করিস। তোর তো আজ আমি 12টা বাজিয়ে দিব। তোর মরার সময় হয়ে এসেছে, তুই খালি একটু অপেক্ষা কর, আমি পাপাকে ফোন দিচ্ছি। ওকে দাও দাও, যাকে ফোন দেওয়ার দাও, আমি ভয় পাই না। সে মোবাইল ফোন নিয়ে ওর পাপাকে ফোন দিতে যাবে, তখনই ওর ফোনে একটা ফোন আসে। ম্যাম, হুট করে কোথা থেকে জানি কয়েক শতাধিক ছেলে পেলে চলে আসে। পরে তারা আমাদের বেরহেমভাবে মারতে শুরু করে। তার জন্য আমরা মালটার কিছুই করতে পারিনি। কি এসব কি হচ্ছেটা কি? তোরা এত ছেলে পেলে থেকে কি করেছিস তাহলে? ম্যাম সরি, আমরা বুঝতে পারছি না কি ঘটেছে আমাদের সাথে। রাখ তুই ফোন। মায়া ফোনটা রেখে দিয়ে আমার দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। কি আরো চুমু খেতে ইচ্ছে করছে? তাহলে কাছে আসো, আবার জড়িয়ে ধরে চুমু দেই। তোকে আমি শায়েস্তা করেই ছাড়বো। একে তো তোর এই আচরণের জন্য, দুই তোর কারণে আমার ছেলেপেলেরা মার খেয়েছে সেজন্য। কতদিন কাকতালীয় ভাবে বেঁচে যাবি? মনে রাখিস, আমি একটা বাঘের মেয়ে যে এক ডাক দিলে পুরো শহর কাঁপে, আর তার মেয়ের সঙ্গেই পাঙ্গা। পাংখা কেটে দেবো তোর, ওয়েট কর খালি। এই শহরের সবাই এক নামে চিনে আমায়, লেডি ডন। তুই সেই লেডি ডনের সাথে বেয়াদবি করেছিস, এটার ফল তুই পেয়ে যাবি। তারপর হনহনিয়ে আকাশের সামনে থেকে চলে গেল। মায়ের কথা শুনে খুব জোরে হাসি পাচ্ছিল, কিন্তু সাইলেন্ট ছিলাম, কারণ না হয় আরো রেগে যাবে মহারানী। শালার পাওয়ার রে, কি আর বলবো। সে একটা বাঘের মেয়ে, তার বাবা বাঘ, আর আমি এলাকার পোষা কুত্তা। সবই কপাল, দুনিয়ার মানুষ এমনই, শক্তের ভক্ত নরমের জম। শালার এখন যদি নিজের রূপটা ধারণ করি না, তাহলে তোর বাবা এসে আমার জুতা পরিষ্কার করার জন্য সিরিয়াল ধরবে, আর তার মেয়ে হয়ে এসে পার্ট নেয় আমার সামনে। যাক বাপ, আর কিছুই বলবো না। দুনিয়া তোদের, রাজত্ব তোরাই কর। ক্লাস করতে চলে গেলাম। মায়া ক্লাস না করে কলেজ থেকে চলে গেছে। তবে মেয়েটার ঠোঁটটা না সেই মিষ্টি ছিল। 5 মিনিট চুমুখেও যেন কম মনে হচ্ছে আমার কাছে। সেসব নিয়ে ভাবছিলাম, তখনই স্যার ক্লাসে আসে। ক্লাস করায় মন দিলাম। স্যার ক্লাস করাচ্ছে, আমি স্যারের লেকচারগুলো মন দিয়ে শুনছিলাম। তখনই কয়েকজন পুলিশ ক্লাসরুমে ঢুকে পড়ে, সাথে কয়েকটা দানবও আছে 6 ফুটওয়ালা। পুলিশ এসে আমার কলার চেপে ধরে টানতে টানতে ক্লাসরুম থেকে বাহিরে নিয়ে গেল। আর আমি কি করেছি? আপনারা আমায় এভাবে ধরে নিয়ে কোথায় যাচ্ছেন? জমের বাড়ি আলিফ সাহেবের মেয়েকে কিস করছিস? হ্যাঁ, এবার মজা বুঝবি তুই। ও এই ব্যাপার। তার মানে মায়া পুলিশ পাঠিয়েছে আমায় ধরে নিয়ে যাওয়ার জন্য? মেয়েটার যে এত রাগ তা বুঝতেই পারিনি। আমি জানতাম সে আমার উপরে প্রচন্ড ক্ষেপা, কিন্তু এত তাড়াতাড়ি আমার 12টা বাজাবে সেটা আমি বুঝতে পারিনি। পুলিশগুলো আমায় টেনে হেসড়ে কলেজ মাঠে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি মায়া আর তার সাথে একটা লোক দাঁড়িয়ে আছে। মায়া আমায় দেখতে পেয়ে, বাবা, এই ছোট লোকটা আমার সাথে বেয়াদবি করেছে, ওরে আজকে আমি ছাড়বো না। মায়া এসে আকাশের গালের মতো কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। তখনই পেছন থেকে মায়ের সাথে থাকা লোকটা মায়াকে আটকে নেয়। মায়া, তুই বাড়ি যা, আমি ওকে দেখছি। আমার মেয়ের সাথে বেদবি করার ফল ওকে বুঝিয়ে দেব। লোকটার কথা শুনে বুঝতে বাকি রইল না যে তিনি মায়ার বাবা। মায়া চলে গেল, আর মায়ার বাবা এসে আকাশের কলার চেপে ধরে। এই শুয়োরের বাচ্চা, তোর কত বড় সাহস যে তুই আমার মেয়ের সাথে অসভ্যতামি করিস? তুই কি জানিস না মায়া কার মেয়ে? স্যার আমি কিছুই করিনি। মায়া নিজেই আমার সাহসের পরিচয় দিতে বলেছে, তাই আমি তাকে কিস করেছি। জানোয়ারের বাচ্চা, তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস? তোকে তো আজ আমি। তখনই পুলিশ আলিফ সাহেবকে আটকে ফেলে। স্যার, আপনি প্লিজ শান্ত হন, আমরা বেটাকে থানায় নিয়ে মজা দেখাচ্ছি। না অফিসার, আপনারা চলে যান। আমার লোকেরা ওকে এখানে মজা বোঝাবে, পুরো কলেজ দেখুক সে কার মেয়ের সাথে অসভ্যতামি করেছে। না হয় আজ বাদে কাল অন্য কেউ সেই ভুল করবে। ওকে স্যার, আমরা তাহলে তাকে ছেড়ে দিলাম। আপনার যা ইচ্ছে হয় আপনি তার সাথে করুন। এই গাড়ি থেকে হকি বের করে উদ্যম খেলা নেই খেলাতো বেটাকে এখানে। আলিফ সাহেবের কথা অনুযায়ী তার রক্ষিতারা আমাকে মারতে শুরু করে। মারতে মারতে মাটিতে ফেলে দেয়। আমি টু শব্দও করিনি। তখনই হুট করে কোথা থেকে জানি পিন্টু চলে আসে। স্যার, আপনি প্লিজ আপনার লোকেদের মানা করুন যাতে ছেলেটাকে না মারে। এই পিন্টু, হঠাৎ তুই এই ছেলের হয়ে ওকালতি করছিস? কোথা থেকে চলে এসেছিস? তুই কি জানিস সে আমার মেয়ের সাথে কি করেছে? স্যার প্লিজ আপনি বোঝার চেষ্টা করেন, যাকে আপনারা মারছেন সে কে আপনারা তা কেউ জানেন না। এই পিন্টু, বেশি বকবক করিস না, তাহলে কিন্তু তোরও 12টা বাজিয়ে দেবো। স্যার, আপনার দরকার হলে আমায় মারেন, তাও প্লিজ ছেলেটাকে ছেড়ে দিন। না হয়তো কাল সকালে কেউ আর এই দুনিয়ায় ভালো দেখতেই পাবেন না। যাকে আপনারা মারছেন সে একটা ঘুমন্ত হায়না, একবার চটে গেলে সব কয়টা রক্ত পান করা ছাড়া থামবে না। পিন্টু, তুই কি পাগল হয়ে গেছিস? হসপিটালে গিয়ে ডাক্তার দেখা।
স্যার আপনার পায়ে পড়ি, ছেলেটাকে ছেড়ে দেন। পিন্টু আলিফ সাহেবের পায়ে পড়ে যায়। তখনই আকাশ পিন্টুকে ইশারা করে বলে চুপ থাকতে। ওকে স্যার, আমি চললাম। আপনাদের যা ইচ্ছা হয় করুন, আমার আর কিচ্ছু বলার নেই। জানেন মায়া যার নেই, তাকে হাজার বলেও বোঝানো যাবে না। পিন্টু সেখান থেকে চলে যায়। আলিফ সাহেবের লোক আকাশকে মারতে মারতে আধমরা করে ফেলেছে। আকাশ মাটিতে পড়ে আছে। তখনই কলেজের গেট থেকে 11টা হায়না প্রবেশ করে, হাতে বিশাল বড় বড় অস্ত্র নিয়ে। আলিফ সাহেব হায়নাগুলোকে দেখে থরথর করে কাঁপতে শুরু করে। হায়না একটা চেঁচিয়ে বলে ওঠে, আজ রক্তের বন্যা বহাবো এই কলেজ মাঠে। হায়নার গলার শব্দ শুনে আকাশ মাটিতে শুয়ে সজোরে হাসতে আরম্ভ করে। মেনে বলা থা মেরা দেমাগ হাঁটি তো দুর্ঘটনা ঘাটি। এখন কার বাপের সাধ্য আছে দেখি, পারলে তোরা আমার রক্ত খাওয়া থেকে আটকা। মাটি থেকে উঠে দাঁড়ালাম, কিন্তু নিজের শরীরের ব্যালেন্স রাখতে পারছি না, ঢুলে পড়ে যাচ্ছিলাম বারবার। তখনই হায়নার দল এসে আমায় ধরে ফেলে। ভাই আপনি ঠিক আছেন তো? আপনার এই অবস্থা যে করেছে তাদের তো আর শ্মশান ঘাট পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো। হ্যাঁ আমি ঠিক আছি, আর তোদের কিছু করতে হবে না, ওদের আমি দেখছি। তোরা খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখ। পুরো কলেজ হা হয়ে তাকিয়ে তাকিয়ে দৃশ্য দেখছে। এ যেন এককাল নেমে এসেছে কলেজ মাঠে। সবাই হায়নাগুলোর ভয়ে দৌড়ে যে যার মতন নিজেকে আড়াল করে ফেলে। হায়না একটার হাত থেকে মেশিন একটা হাতে উঠিয়ে নিলাম। আমায় মারিস? তোদের কত বড় সাহস! আজ মেশিনের ডাট দিয়ে মেরে আলিফ সাহেবের মস্তক কয়েক ভাগে বিভক্ত করে ফেলবো। মেশিন দিয়ে আলিফ সাহেবের দিকে ঢুলতে ঢুলতে এগিয়ে গেলাম। আলিফ সাহেবের ঘুমন্ত বাক্যে জাগাতে হয় না, না হয় নিজের এই প্রাণ হারানোর ভয় থাকে। কিন্তু আপনি সেটাই করলেন। এখন আমার হাত থেকে আপনাকে কে বাঁচাবে? এই ছেলে, তুই কাকে কি বলছিস? তুই জানিস না আমি কে, আমার কত পাওয়ার? আমি চাইলে তোকে এখানে মেরে পুঁতে ফেলতে পারি। হা হা হা। আলিফ সাহেব, আপনার কথা শুনে প্রচুর হাসি পাচ্ছে। আপনি যা বললেন তা কখনোই পারবেন না। কারণ এই যে দেখছেন হায়নাগুলো, এক একটা রক্তচোষা হায়না। একটা হায়না যদি আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, তাহলে 3 অক্ষরের আলিফ নামের মতন আপনাকেও মেরে 3টা খণ্ডে বিভক্ত করে ফেলবে। এই তোরা তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? ছোকরাটারে সব কয়টারে মেরে কুমায় পাঠিয়ে দে। বদমাইশটা অনেক কথা বলেছে, আমিও দেখতে চাই ওর কত বড় স্পর্ধা। সে আমায় হুমকি দেয়। মায়ের খেয়েও মেজাজটা শান্ত করে রেখেছিলাম, কিন্তু এবার মনে হচ্ছে সব কয়টার 12টা বাজাতেই হবে। মেশিনের ডাটটা উল্টো ঘুরিয়ে আলিফ সাহেবের মাথায় বাড়ি দিতে ধরলাম। তখনই ধপাস করে উল্টো আমি মাটিতে পড়ে গেলাম। এমন সময় চিফ মিনিস্টারের গাড়ি কলেজের গেট দিয়ে প্রবেশ করে। আলিফ সাহেব চিফ মিনিস্টারকে দেখে স্যালুট দিয়ে দাঁড়িয়ে পড়ে। চিফ মিনিস্টার তার সালামের উত্তর না নিয়ে সোজা আলিফ সাহেবের কলারের মধ্যে ধরে ফেলে। এই জানোয়ার, তুই কার গায়ে হাত দিয়েছিস? তুই জানিস এই ছেলের যদি কিছু হয় তাহলে কবরের তলে গিয়ে লুকাতেও শান্তি পাবি না। সেখান থেকে তুলে আবার হত্যা করবে তোকে। শুধু তোকে না, সাথে আমাকে উপরের টিকিট ধরিয়ে দেবে। মিনিস্টার সাহেব, আপনি এসব কি বলছেন উল্টো পাল্টা? এইটুকু ছেলের কিসের এত ক্ষমতা? বাপ, তোকে বোঝানোর ক্ষমতা আমার নেই। বিশ্বাস কর, যে এই 11 জনকে চোখের সামনে দাঁড়িয়ে আছে না, দেখছিস, এগুলো কোনো মানুষ না, এগুলো এক একটা চিতাবাঘ। এখান থেকে একজনও যদি তোর বিপক্ষে দাঁড়িয়ে যায়, তাহলে তোর বংশসহ কবরে তলি পাঠিয়ে দেবে। মিনিস্টার সাহেব, সত্যি আমার মাথায় কিছু কাজ করছে না। আরে বেটা, তোর মোটা মাথার গুষ্টি মারি। আগে নিজের যান বাঁচানো ফরজ। তুই যা, জাহান নামে যা। আমি এই ছেলেকে নিয়ে আগে হসপিটালে যাই, না হয় বেটা পরে আমাকেও ছাড়বে না। চিফ মিনিস্টার নিজে আকাশকে মাটি থেকে কোলে তুলে নেয়। পরে আকাশকে নিয়ে সোজা হসপিটালে চলে যায়। হায়নাগুলো গাড়ি নিয়ে মিনিস্টারের সাথে সাথে হসপিটালে যায়। আলিফ সাহেব তখনও সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। পিন্টু গেটের বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব তামাশা দেখছিল। সে আলিফ সাহেবের মুখে হতাশা দেখে ভেতরে আসে। স্যার, আপনাকে বলেছিলাম এই ছেলে কোনো যেমন তেমন ছেলে না। এই ছেলেকে মারা এত সহজ না। আর যদি কেউ ভুলে মেরেও দেয়, তাহলে তাকে যেই কবরস্থানে দাফন করবে, সেই কবরস্থানের সব মুর্দারা কবর থেকে উঠে পালাবে। এই ছেলে এমন এক খাতারনাক ভাইরাস। স্যার, এখন আমি চললাম। আর যাওয়ার আগে একটা কথা বলে যাই, কয়েকজন হুজুরকে মোটা অঙ্কের টাকা দিয়ে আগ থেকে খবর দিয়ে রাখেন, যেন তারা আপনার জানাজা পড়ায়। না হয় এমন বেরহম ভাবে আপনাকে মারবে যে হুজুররা আপনার লাশ দেখার পর কেউ জানাজা পড়ানো তো দূরের কথা, আপনার লাশের কাছে মশামাছি পর্যন্ত ভয় পেয়ে যাবেন। এই পিন্টু, তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? না স্যার, আপনার সতর্ক করছি, কারণ এই চিতাবাঘটাকে আহার করতে আমি নিজ চোখে দেখেছি। এবার চললাম স্যার। পিন্টু সেখান থেকে চলে আসে। আলিফ সাহেবের মাথায় এখনো ঢুকছে না যে কে এই ছেলে, আর কিসের এত পাওয়ার এই ছেলের, যে মিনিস্টার পর্যন্ত মরণের ভয়ে ছুটে এসেছে। ধ্যাত, মাথাটা যেন জ্যাম হয়ে গেছে। বাড়িতে যাওয়ার দরকার, না হয় মাথা আরো জ্যাম হয়ে যাবে। পরে তিনি বাসায় চলে যায়। অন্যদিকে আকাশকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। প্রান্তর বাসার মানুষ খবর পেয়ে তাড়াতাড়ি দৌড়ে হসপিটালে আসে। এসে দেখে চিফ মিনিস্টার আকাশের পাশে বসে আছে। প্রান্তর পরিবার চিফ মিনিস্টারকে দেখে থতমত খেয়ে যায়। প্রান্ত ডাক্তারকে জিজ্ঞেস করে, আকাশ এখন কেমন আছে? আপনার ওর ট্রিটমেন্ট করছেন তো ভালো করে?
ইনশাআল্লাহ মোটামুটি ভালো। তোমাদের চিন্তার কোনো কারণ নেই। চিফ মিনিস্টার নিজে তদারকি করে নিয়ে এসেছে সেখানে ভালো করে ট্রিটমেন্ট হবে না মানি। যাক, তাহলে আকাশ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তবে 2-1 দিন হসপিটালে রেখে পরে তোমরা বাসায় নিয়ে যেও। আচ্ছা ডক্টর। প্রান্ত আকাশের কেবিনে ঢুকে তখনই চিফ মিনিস্টার তাদেরকে বলে, এই ছেলে তোমাদের বাড়িতে উঠছে মনে হয়। হ্যাঁ স্যার, সে আমাদের বাসাতে থাকে। আচ্ছা ঠিক আছে, তবে তোমার কিন্তু ওর ভালোভাবে খেয়াল রাখো, ওর জন্য কোনো কিছুর কমতি না হয়। টাকা পয়সা দরকার হলে আমাকে ফোন দেবে। এই যে ধরো আমার কার্ড, যে কোনো দরকার পড়লেই আমাকে স্মরণ করিও। আচ্ছা স্যার, তবে একটা জিনিস মাথায় কাজ করছে না, কে আকাশ আর চিফ মিনিস্টার কেন ওকে নিয়ে হসপিটালে আসলো? মাথা তো কিছুই খেলছে না। না, আকাশ সুস্থ হোক, তার থেকে এসবের উত্তর জানবো। কথাটা মনে মনে বলল প্রান্ত। রাতের দিকে আকাশের জ্ঞান ফিরে আসে। আকাশকে আরো 2 দিন হসপিটালে রেখে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এই 2 দিন হায়নাগুলো পুরো হসপিটালে পাহারা দিয়েছে, কেউ যেন আকাশের ক্ষতি করতে না পারে। বাড়িতে নিয়ে আসার পর আকাশ রাতের বেলায় বিছানায় শুয়ে আছে। তখন প্রান্ত আকাশের রুমে আসে। আকাশ, তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বল। তুই কে? সত্যি করে বল, কি তোর পরিচয়? আর তোকে আলিফ সাহেব মেরেছে, সেখান থেকে চিফ মিনিস্টার কেন তোকে উদ্ধার করলো? আরে আমি কে মানি? আমি কি সব আবল তাবল বকছিস? হ্যাঁ, সত্যিটা জানতে চাই আকাশ। আমি আকাশ মাহমুদ। আর চিফ মিনিস্টার কেন আমায় উদ্ধার করেছে তা আমি জানি না। আমি সাধারণ একটা মানুষ। ভাই, তুই আমায় ধাঁধা পড়াবি? আমি জানি তোর এই পরিচয়টা নকল, তোর লুকানো একটা পরিচয় আছে। না হয় এত বড় কর্মকর্তা তোকে বাঁচাতে আসতো না। আমি গলায় জোর দিয়ে বলতে পারবো তুই আকাশ মাহমুদ না। তুই যখন মোটামুটি শিওর হয়ে গিয়েছিস আমি আকাশ মাহমুদ না, আমার আরো একটা পরিচয় আছে, তাহলে এত বকবক করছিস কেন? ভাই বল না প্লিজ। আমি কে সেটা এখন বলবো না, সেটা সময়ে আপনা আপনি জেনে যাবি। এখন প্লিজ এসব নিয়ে আর কথা তুলিস না। আচ্ছা ঠিক আছে। এভাবে 4-5 দিন কাটে। এখন আকাশ মোটামুটি সুস্থ কলেজে যাওয়ার জন্য, কিন্তু ও এতদিন কলেজে যায়নি। আকাশ সুস্থ হওয়ার পর দুজনে একসাথে কলেজে যাওয়ার জন্য রওনা হলো। কলেজে পৌঁছে দেখে ক্লাস শুরু হতে আরো সময় বাকি আছে, তাই দুজনে বসে বসে ক্লাসরুমের বাইরে আড্ডা দিচ্ছিল। সবাই আকাশের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে বারবার। কলেজের সবার মনে একটাই প্রশ্ন, কে এই ছেলে? তবে কেউ সাহস করে জিজ্ঞেসও করতে পারছে না। পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে উচ্চ বংশের মনে হয় কেউ, কিন্তু ছেলেটাকে বাঁচানোর জন্য চিফ মিনিস্টার নিজে কলেজে চলে এসেছে। এবার হুট করে দানব কয়েকটা কলেজে ঢুকে পড়ে। ক্লাস শুরু হয়। আকাশ প্রান্ত দুজনে ক্লাসে বসে বসে লেকচার শুনছে, তবে আকাশের ক্লাসের দিকে কোনো মন নেই। এসেছিলাম খারাপ পরিবেশ ছেড়ে ভালো কিছু করতে, কিন্তু এই শহরের পরিবেশটা যে আরো দূষিত তা কখনো জানতামই না। না, মায়ের বাবা যদি আর বাড়াবাড়ি না করে তাহলে আমিও সব ভুলে যাব, কিন্তু আবার যদি কিছু করার ট্রাই করে তাহলে সত্যি এবার দাফন কাফনের ব্যবস্থা আমি নিজেই করব। আলিফ সাহেব তো ঠান করেই রেখেছে যে এই ছেলেকে সে কোনো মতেই ছাড়বে না। তার জন্য চিফ মিনিস্টার ও কলার ধরে রেখেছে। এই ছেলেকে তো ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। আজ কলেজের বাইরে আমি আমার সমস্ত ছেলে পেলে নিয়ে দাঁড়িয়ে থাকবো, আর ওই বদমাইশটার 12টা বাজাবো। ঠিক ঠিক, তিনি তাই করেন। তেনার সমস্ত ছেলেপেলে নিয়ে দাঁড়িয়ে থাকেন। আকাশ আর প্রান্ত ক্লাস শেষ করে বের হয়। তখনই তারা দেখতে পায় কলেজের বাইরে অনেক ছেলেপেলে, এত ছেলেপেলে যে কলেজের বাইরে কোনো দৃশ্য দেখা যাচ্ছে। মায়াও এসেছে। ওকে আলিফ সাহেব, আজ আমার খেল দেখতে পারবেন। আকাশ, এখন কি করবি রে? আলিফ সাহেব তো পুরো দলবল নিয়ে চলে এসছে। তুই নিজেকে সেভ কর, আমি আমারটা দেখছি। প্রান্ত ক্লাসরুমের ভেতরে ঢুকে পড়ে আবার, আর আকাশ সামনের দিকে এগিয়ে যায়। এই বদমাইশ, এবার পালাবি কোথায়? দেখ আমার কত ছেলে পেলে, সব কয়টা মিলে আজ তোর 12টা বাজাবে। আরে আলিফ সাহেব, আমি পালাইতে আসি নাই, তোদের উল্টা ধাওয়া করতে আসছি। আজ তোরা সব কয়টা চামচিকা এক জায়গায় আটকে গেছিস। এই তোরা মার সব কয়টা গিয়ে, আজ ওকে এমন মারবি যেন সোজা মৃত্যুর দরজায় চলে যায় সে। আলিফ সাহেবের কথা অনুযায়ী ছেলেপেলেগুলো আকাশকে মারতে আসে। তখনই সেই 11টা হায়না এসে কোথা থেকে জানি সব কয়টার উপর ঝাঁপিয়ে পড়ে। এমনভাবে লাশ পড়েছে মাটির উপরে যেন গণনা করেও শেষ করা যাবে না। আলিফ সাহেব ভরপুর ছেলে নিয়ে এসেছে। সে বাকিদের অর্ডার করে আকাশকে মারার জন্য, কিন্তু সে তখনই পেছনে ফিরে দেখতে পায় যে তার পেছনে কেউ নেই। সব কয়টা মাটির উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর বিশাল একটা হায়নার দল আলিফ সাহেবের দিকে আক্রমণাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরা দেখে তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। এই যে মিস্টার আলিফ, মারবি না আমায়? খুব তো বড় বড় কথা বলছিলি যে আমায় মারবি, তোর অনেক পাওয়ার। দেখি এবার দেখা দেখি তোর পাওয়ার। আমিও দেখতে চাই তুই কত বড় খেলোয়াড়। কে 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 তুমি? আমি তোর বাপ। তুই না আমার মারতে হাজারখানিক ছেলে পেলে নিয়ে এসেছিস, আর তুই না এই শহরের নামকরা নেতা। তো এবার মেরে দেখা। আকাশের কথা শুনে আলিফ সাহেবের বুক ধরপড় করে কাঁপতে শুরু করে। তারপরে হায়নাগুলো আলিফ সাহেবের দিকে রক্ত চোষার মতো তাকিয়ে আছে। আকাশ একবার বলা মাত্রই আলিফ সাহেব যেন হায়নাগুলো টুকরো টুকরো করে ফেলবে। প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমায় তুমি ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নাই। ধর নে পিস্তল। পিস্তলটা আলিফ সাহেবের দিকে ছুড়ে মারলাম।
এটা দিয়ে আমায় গুলি করে মেরে ফেল, না হয় তুই আজ এখান থেকে জীবিত যাইতে পারবি না। সম্মান দিতে চেয়েছিলাম অনেকবার, কিন্তু তুই সেটা ঠুকরে দিয়েছিস। এবার তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? মায়া আকাশের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। চোখের ভাষায় মায়া তার বাবাকে ক্ষমা করে দিতে বলছে। আই ছেলে, প্লিজ আমার বাবাকে ক্ষমা করে দাও, ওনাকে কিছু করিও না। কেন? এখন কেন? অনেক তো বড় বড় কথা বলেছিলি যে আমি ছোট লোক, আমায় মেরে কুমায় পাঠিয়ে দিবি, কিন্তু এখন এসব থার্ড ক্লাস মার্কা থামকি কোথায় গেল? প্লিজ, আমাদের ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দাও। তুমি কে সেটা আমরা না জেনেই তোমার সাথে বাজে ব্যবহার করেছি। প্লিজ আকাশ, আমাদের মাফ করে দাও। মেয়েটার কথা শুনে কেমন যেন নিজের ভিতরে এক ধরনের খারাপ লাগা কাজ করতে লাগলো। আচ্ছা যাও, ছেড়ে দিলাম তোমার বাবাকে। নেক্সট টাইম পাওয়ারের অপব্যবহার করতে বারণ করিও, আর তুমি নিজেও একটু কম করিও পাওয়ারের অপব্যবহার। না, আর কোনোদিন পাওয়ারের অপব্যবহার করব না আমি। ওকে, আমি চললাম। বাবা তুমি কে? তোমার পরিচয়টাতে বলে যাও। বেশি কিছু বলবো না আমার সম্পর্কে, তবে এটুকু ধরে রাখেন, আমি কোমায় চলে যাওয়া এক হায়েনা। যেদিন আমি নিজের রূপে চলে আসবো সেদিন না অনেক মানুষের চোখের ঘুম হারাম হয়ে যাবে। সো এবার চললাম। আকাশ এসব বলে চলে গেল। হায়নাগুলো নিজের মতো চলে গেছে, কিন্তু আলিফ সাহেব এখনো থরথর করে কাঁপছে সেই জায়গায়। বাবা তুমি টেনশন করো না, আজকের অপমানের প্রতিশোধ আমি নিবই, সে যে হবে হোক। তবে এটা মাথায় রাখিও যে তোমার মেয়েও অনেক নাম কামিয়েছে। তোমার মেয়ে এমনি এমনি লেডি ডন হয়নি, তোমার মেয়েরও আলাদা একটা শক্তিশালী ফোর্স আছে। এমন হয় না তোমার মেয়ের টিমেও আছে। শুধু সময়ের অপেক্ষা করো, আমি আমার পুরো টিমকে নিয়ে সব কটাকে শেষ করব। মারে এসব করতে যাস না। আজ যা দেখলাম তারপরে মনে হয় না তুই তোর পুরো ড্রাগন টিমকে দিয়েও ওর কিছু করতে পারবি। বাবা তুমি ভালো করেই জানো আমার রাগ সম্পর্কে। সে আমায় আর তোমায় অপমান করে গেছে, তার রক্ত না চুষে আমি শান্ত হব না। হয়েছে, এখন বাড়ি চল, পরেরটা পরে দেখা যাবে। তারপর তিনারা বাড়ি চলে যায়। এদিকে পুরো কলেজ যেন আকাশের দিকে হা করে তাকিয়ে আছে। কারোর মাথায়ই ঢুকছে না যে কে এই ছেলে, আর কি তার পরিচয়। যেই ছেলে এই শহরের নামকরা নেতা আলিফ সাহেবের চোখের ঘুম হারাম করে ফেলতে পারে, সবার মাথা যেন হ্যাং করে আছে। এই প্রান্ত চল বাসায়। দোস্ত, তোকে দেখে আমার সত্যি ভয় করছে। কে তুই প্লিজ বলবি? আর তোর এত পাওয়ার যে তুই আরিফ সাহেবকে পর্যন্ত ছাড়ি না, প্লিজ বল না কে তুই। প্রান্ত এখনো সময় আসেনি আমার পরিচয় জানার। আমি বললাম তো, সময় আসলে তুই নিজেই জেনে যাবি। আচ্ছা তা ঠিক আছে, কিন্তু তোর ওই দানবগুলো আমাদের কিছু করবে না তো আবার? তুই কি পাগল নাকি? ওরা তোদের কেন কিছু করতে যাবে? না, এমনি বললাম। দেখো, আমি কখনো খারাপকে সাপোর্ট করি না, সবসময় ভালোর সাপোর্টেই থাকি। সো টেনশন মুক্ত থাকো। তবে যে আমার সাথে আঙ্গুল বাঁকা করবে তাকে আমি কবর থেকে তুলে মারবো। সে মরে গেলেও তার লাশকে কুপিয়ে টুকরো টুকরো করব। ভাইরে ভাই, তুই কোন লেভেলের মাল সেটা আমার অনেকটাই বুঝে এসে গেছে। আসলে মানুষের উপরটা দেখে কখনো বিবেচনা করা যায় না যে মানুষটা কেমন। হুর, তোর লেকচার অনেক হয়েছে, এবার ঘরে চল। তারপর দুজনে ঘরে চলে আসলাম। ঘরে এসে খেয়ে দিয়ে রেস্ট করে বিকালের দিকে প্রান্তকে নিয়ে হাঁটতে বের হয়েছি। প্রান্ত এমনভাবে রাস্তার মধ্যে বুক ফুলিয়ে হাঁটছে যেন মনে হয় সে কোনো বড় মাপের কর্মকর্তা। প্রান্ত, কি ব্যাপার? আজ খুব জোশে মনে হচ্ছে। পিন্টু কিন্তু এখনো তোর উপরে খ্যাপা। সে যদি তোকে এই অবস্থায় রাস্তার মধ্যে পায় তাহলে তো তোর 12টা বাঁচিয়ে দিবে। আরে ধুর বেটা, ওসব পিটু টুটু খাওয়ার সময় নেই আমার এখন। ওসবকে আমি এখন গুনিও না। পিন্টু হুট করে কোথা থেকে জানি চলে আসে। ওই যে দেখ পিন্টু, এবার তোকে কিবা বানাবে। দোস্ত প্লিজ তুই আমাকে বাঁচা। কিরে, তোর বীরত্ব এখন কোথায় গেল? তুই না বলে কাউকে গুনিস না? আরে বেটা, সেটা তো তুই সাথে আছিস তাই বলেছি, কিন্তু এখন দেখ তার সাথে কত ছেলে পেলে। সে যদি সত্যি এসে আমাকে কিবা বানিয়ে দেয়। আরে পাগলা, টেনশন করিস না, আমি আছি তোর সাথে। পিন্টু এসে আমার সাথে দেখা করে। ভাই কেমন আছেন? আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু হঠাৎ আমার কাছে কি কারণে? না প্রান্তকে মারতে এসেছো? আরে না ভাই, কি যে বলেন আপনি। আমি এসেছি আপনার সাথে দেখা করতে। আর তাছাড়া প্রান্তর গায়ে কোনোদিনও আমি হাত দিব না। আমারও জানের ভয় আছে ভাই, আমি এত সহজে দুনিয়া ছাড়তে চাই না। হ্যাঁ তো বলো, কেন দেখা করতে এসেছো? ভাই আমি প্রান্তর কাছে মাপ চাইতে এসেছি। প্রান্ত, আমার ভুল হয়ে গেছে। আমি যদি জানতাম তুমি সাথে করে কোন এক চিতাবাঘকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তাহলে কোনোদিনও তোমায় মারতে আসতাম না। হ্যাঁ এখন কেন? খুব তো দাবট দেখিয়েছিলেন, এখন কই গেল ওইসব দাবট? ভাই আমার ভুল হয়ে গেছে, আমি মাফ করে দাও। হ্যাঁ মনে রাখিন, কিন্তু এরপর যদি আমার সাথে লাগতে আসেন তাহলে কিন্তু আকাশ আপনাদের কাউকে ছাড়বে না। না ভাই, মরে যাবো, তা ওসব কথা ভাববো না। আর আকাশ ভাই, আমি প্রথম দেখাতেই চিনে ফেলেছি আপনি কে। না হয়তো আজ আমি কবরের তলে থাকতাম। ভাই ধন্যবাদ আমি মাফ করে দেওয়ার জন্য। হয়েছে হয়েছে, থাক আর ওসব লাগবে না। শুধু একটাই কথা বলি, পাওয়ার অপব্যবহার করো না কোনো সময়। না ভাই, আর কোনোদিনও করবো না। আর ভাই, আপনার কোনো সমস্যা হলে আমায় জানাবেন প্লিজ। আপনার জন্য আমার জানও দিতে রাজি আমি। থাক, তার লাগবে না।
তবে যেটা বলেছি সেটা পালন করিও। এবার চললাম আমি। প্রান্তকে নিয়ে বাসায় চলে আসলাম। দিনটা প্রান্তর বাসার সবার সাথে হাসি খুশিতেই কাটলো। পরের দিন সকালবেলা কলেজে যাওয়ার জন্য প্রান্তর সাথে বের হয়েছি। কলেজের গেট দিয়ে ঢুকবো, তখন দেখি কলেজের সিনিয়র ভাইয়া আমায় মাথা নুইয়ে সালাম দিচ্ছে। কি হলো রে প্রান্ত, ওদের যারা কলেজে দাদাগিরি করতো তারা আজ আমায় সালাম দিচ্ছে? তুই কে আর তোর পাওয়ার কতটুকু সেটা সবাই জেনে গেছে। বাহ, পাওয়ারের এত মূল্য দুনিয়ায় যে একটু পাওয়ার দেখালেই দুনিয়াদার হাতের মুঠোয়। হ্যাঁ রে, এটাই তো দুনিয়া নিয়ম। আচ্ছা চল কলেজের ভিতরে চল। কলেজের ভিতরে ঢুকতে ঢুকতে কম হলেও 100 জন সালাম দিয়েছে। কি হচ্ছেটা কি? সবাই এমন কেন শুরু করলো? আমি তো সম্মান চাইনি, আমি নর্মালভাবে থাকতে চেয়েছিলাম, কিন্তু সবাই যা শুরু করেছে কি আর বলবো। আকাশ তো এখনো জানে না যে শুধু সম্মান না, এই কলেজে সবার মুখে মুখে তার নাম ছড়িয়ে গেছে। সবাই এটা মানতে শুরু করে দিয়েছে যে এই কলেজে কোনো একটা চিতাবাঘ হস্তক্ষেপ করেছে, কোনো এক ভয়ঙ্কর বাঘ এই কলেজের সবার সাথে চলাফেরা করছে। আকাশ ক্লাসরুমে ঢুকতেই সবাই আকাশ মাহমুদ বলে চেঁচিয়ে উঠল। আরে বাপরে, কি হলোটা কি? সবাই আমাকে অবাক করিয়ে দিয়ে সে আমায় জড়িয়ে ধরল। সবাই আমার সাথে বন্ধুত্ব করার জন্য উঠে পড়ে লেগেছে। পুরো কলেজ যেন আকাশ মাহমুদ নামে রোল পড়ে গেছে। মেয়ে নাই ছেলে নাই, আমাকে চিনে না। এই কলেজে এমন একটা মানুষও বাকি নাই, সবার কাছে যেন আমার নাম পৌঁছে গেছে। আমিও সবার সাথে মিশে গেলাম। একটু পর স্যার এসে ক্লাস করাতে শুরু করলো। আমি বসে বসে স্যারের লেকচার শুনছি। তখনই মায়া ক্লাসে আসে। সে স্যারের অনুমতি না নিয়ে ক্লাসে ঢুকে পড়ে। সবাই তো অবাক, তবে আমি কোনো অবাক হইনি, কারণ বড় লোকের দুলালিরা একটু পাওয়ার দেখাবে, এটাই স্বাভাবিক। তবে সে তার পরবর্তী কাজে আমায়ও অবাক করিয়ে দেওয়া থেকে বাকি রাখলো না। সে ক্লাসরুমে ঢুকে যা করলো তাতে তো আমার না, শুধু পুরো ক্লাসের সবারই হুঁশ উড়ে গেল। সে এসে সোজা আমার পাশে রিমা নামের এক মেয়ে বসা ছিল, তার ব্যাগ উঠিয়ে ফিক্কা মারে। এই রিমা, সর তুই, আমি আকাশের পাশে বসবো। আরে মায়া, আজিব তো, কি সমস্যা তোর? হ্যাঁ, তুই আমার ব্যাগে এভাবে ফিক্কা কেন মারলি? মেরেছি, বেশ করেছি। বেশি করলে তোকেও ফিক্কা মারবো। ভালো চাস তো জায়গা ছাড়, আমি ওর পাশে বসবো। মায়ার কাণ্ড দেখে তো পুরাই অবাক। আল্লাহ, কি করছে কি মেয়েটা? হঠাৎ তার মাথায় কোন ধরনের ভূত চেপে বসলো? না, আমি উঠবো না। আকাশ আমাদের খুব ভালো বোন, তার সাথে আমি বোন। আর তাছাড়া তুই তো বড়লোক বাপের দুলালি, তুই আজ ওর পাশে বসার জন্য লাফালাফি কেন করছিস? রিমা, বাড়াবাড়ি করিস না। আমি ওর পাশে বসবো তো বসবো। না, আমি সরবো না। তোর যা করার কর। আর শোন, একটা কথা মাথায় রাখি, তোর বাবার এখন আর আমরা গায়ে মাখি। তোর বাবার কতটুকু ক্ষমতা তা আমরা দেখিনি। এতদিন মুখ বুঝে সহ্য করেছি তোর অসৎ আচরণ, কিন্তু এখন তোর মুখের ওপর জবাব দেওয়ার মতন কাউকে পেয়ে গেছি আমরা। সো একদম গলা বাজে। স্যার, আপনি রিমাকে আকাশের পাশ থেকে উঠতে বলেন, আমার কিন্তু চরম রাগ হচ্ছে। সেটা আমি জানি না মায়া, তোমার কিছু বলার হলে তুমি আকাশকে বলো, কারণ সে এখন এই কলেজের মাথা। মায়া স্যারের কথা অনুযায়ী আকাশকে বলে, আকাশ, ওকে তোমার পাশ থেকে উঠতে বলো, আমি তোমার পাশে বসবো। সরি, সেটা হচ্ছে না। রিমা আমার পাশেই বসবে। আকাশের মুখে না শুনে মায়ের চোখ মুখ যেন একদম কালো হয়ে গেছে। সে অসহায় দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। মায়ার চোখ মুখ দেখে মনে হচ্ছে যেন সে এখনই কান্না করে দিবে। তাই রিমাকে উঠে অন্য জায়গায় বসতে বললাম। রিমা আমার কথা মতন উঠে অন্য জায়গায় বসলো, আর মায়া এসে আমার পাশে বসে। আমার পাশে বসতে পেরে যেন তার চোখে মুখে আনন্দের ছাপ দেখতে পেলাম আমি। ধন্যবাদ আকাশ। আমি কোনো উত্তর দিলাম না। স্যার লেকচার দেওয়া শুরু করেছে। আমি স্যারের লেকচার শোনায় মন দিলাম। হঠাৎই মায়া আমার হাত চেপে ধরলো। আকাশ, আমি সরি, আমি না জেনে তোমার সাথে অন্যায় করে ফেলেছি। প্লিজ আমায় মাফ করে দাও। এখানে মাফের কিছু নেই মায়া, তবে তুমি যেটা করেছো সেটা ভুল। পারলে নিজ থেকে শুধরে যাও। সত্যি আমি শুধরে যাব, প্লিজ একটা সুযোগ দাও আমায়। এখানে সুযোগের কি হলো মায়া? নিজের খারাপই নিজেই শুধরাও, তাহলেই হবে। আকাশ, সেদিন না তুমি আমায় কিস করেছিলে? বিশ্বাস করো, আমি তারপর থেকে কেমন যেন হয়ে গিয়েছি। আমি তোমাকে সেই অধিকারটা সারা জীবনের জন্য দিতে চাই। মায়া, কি সব বলছো উল্টাপাল্টা? আমার কোনো অধিকার দরকার নেই, একা আছি, ভালোই আছি। না, আমি তোমাকে চাই। বলে আকাশের হাত আরো শক্ত করে চেপে ধরল। প্লিজ আমায় ফিরিয়ে দিও না। মায়া, অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু। এসব কিছু করবে জানলে কখনোই তোমাকে আমার পাশে বসতে দিতাম না। আকাশ, প্লিজ একটা বার তুমি আমায় সুযোগ দাও। ড্যাড, মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে আমার। স্যার, আমি চললাম, আমার আর ক্লাস করতে ইচ্ছে করছে না। আকাশ স্যারকে বলে ক্লাস থেকে বের হয়ে আসলো। আকাশের পেছন পেছনে মায়াও বের হয়ে আসলো ক্লাস থেকে, তবে অনুমতি ছাড়া। আকাশ এসে কলেজ ক্যান্টিনে বসে আছে, মায়াও তার পিছু পিছু ক্যান্টিনে আসে। এই তুমি আমার পিছনে পিছনে এখানেও চলে এসেছো? আকাশ, প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমি তোমায় ভালোবেসে ফেলেছি। হাসালে মায়া,
কি আমার সাথে পেরে উঠতে না পেরে নতুন চাল চালছো? আকাশ, বিশ্বাস করো, সত্যিই তোমায় আমি ভালোবেসেছি। আমি তো তোমাকে ভালোবাসি না, আর তাছাড়া তোমাকে আমি কেন, কেউ তোমাকে ভালোবাসবে না। তোমার যে চাল চলন, তাতে ভালোবাসা তো দূরের কথা, সেসব নিয়েও কেউ ভাববে না। কিন্তু আকাশ, আমি তোমায় নিয়ে সেসব ভাবি। প্লিজ একটা সুযোগ দাও না, আমি সত্যিই তোমার জন্য বদলে যাব। বদলে কি হবে? আমার মনে তো তোমাকে নিয়ে কোনো ভালোবাসা নেই। তার মানে কি তুমি আমায় ভুল শুধরাতে সুযোগ দিবে না? আমি তো সেসব কিছুই বলিনি মায়া। তাহলে একটা সুযোগ দাও না। আমি জানি না আমি তোমায় কিভাবে এতটা ভালোবেসে ফেলেছি। শুধু ভালো না, অনেক ভালোবেসে ফেলেছি। প্লিজ তোমার কাছে একটা সুযোগ ভিক্ষা চাই। মেয়েটার কথা শুনে মায়া লেগে গেল। আচ্ছা যাও, একটা সুযোগ দিলাম, তবে 2 মাস সময় তোমার হাতে। এই কয়দিনে তুমি আমায় পারলে নিজের করে নাও, পারলে আমার মনে ভালোবাসা সৃষ্টি করো, তাহলে তোমাকে নিয়ে আমি ভাববো। আচ্ছা ঠিক আছে, 2 মাসে তোমাকে আমি ভালোবাসা দিয়ে নিজের করে নিব। তবে হ্যাঁ, কোনো রকমের অন্যায় আচরণ বা জুলুম তুমি আমার উপরে করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কোনো অন্যায় বা জুলুম আমি করব না। ভালোবাসা দিয়ে তোমায় আমি আদায় করে নিব। ওকে, তাহলে এখন থাকো, ক্লাস ছুটি হবে একটু পর। প্রান্ত বের হবে এখন, বাসায় যেতে হবে আমার। একটু পর ক্লাস ছুটি হলো, আমি আর প্রান্ত বাসায় চলে এলাম। তবে মনে মনে মায়ার কথা ভাবছিলাম, তাকে কি সুযোগ দিয়ে আমি নিজের বিপদ ডেকে আনছি? না, প্রান্তর সাথে এসব নিয়ে একটু আলোচনা করা দরকার। প্রান্ত, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। মায়া আমায় ভালোবাসার অফার করেছে। তাকে আমি 2 মাস সময় দিয়েছি আমায় নিজের করে নিতে, তবে তাকে আমি ভালোবাসি না। আমি কি কাজটা ঠিক করলাম? আকাশ দেখ, যেহেতু জীবনে কাউকে না কাউকে আপন করতে হবে, তাহলে তাকে তুই সুযোগ দিয়ে ঠিক করেছিস। তবে আমার কেমন যেন খটকা লাগছে তাকে নিয়ে। হুট করে কেমন পরিবর্তন হয়ে গেল মেয়েটা। আমিও ঠিক সেটাই ভাবছি। আরে টেনশন নিস না, সে যদি কোনো খারাপ চিন্তা নিয়ে তোর সাথে এসবে জড়াতে চায়, তাহলে তোর কোনো ক্ষতি সে করতে পারবে না, কারণ তুই কোন বনের বাঘ সেটা সে জেনে গেছে। সে আমার ক্ষতি অবশ্য করতে পারবে না। আরে ছাড় তো সেসব কথা, এখন চল বাইরে থেকে ঘুরে আসি। প্রান্তকে নিয়ে বিকালের দিকে বাহিরে ঘুরতে আসলাম। তখনই ফোনে অচেনা নাম্বার থেকে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই, ভাই, জাদুকর আপনার সাথে দেখা করার জন্য বাংলাদেশে আসতে যাচ্ছে। তার টিমের ছেলেকে নাকি কারা জানি মেরে রাস্তায় ফেলে রেখেছে। গলার আওয়াজ শুনে বুঝতে বাকি রইল না যে এটা কে। জাফর, তুই আমার নাম্বার কোথায় পেয়েছিস? ভাই, অনেক কষ্টে জোগাড় করেছি এক ছোট ভাই থেকে। জাদুকরকে বলে দে আমি তার সাথে দেখা করতে পারবো না। আর তোরা কি জানিস না যে আমি সব ছেড়ে দিয়েছি? ভাই, জাদুকরকে আমি সমস্তটা বলেছি, কিন্তু সে নাচরবান্দা। সে আপনার সাথে দেখা করবেই, কারণ সে নাকি দেশে আসতে ভয় পাচ্ছিল আপনার জন্য, তাই আপনার অনুমতি নিয়ে দেশে আসতে চাই। আচ্ছা যা, তাকে বলে দে 1 সপ্তাহের মধ্যে দেশে আসতে। ওকে ভাই। জাফরের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম, কিন্তু আমার মাথায় এটা নেই যে প্রান্ত আমার সাথে। আকাশ, আমি অনেকটাই শুনেছি তোর কথা। কোন জাফরের কথা বলছিলি? সে তো আন্ডারওয়ার্ল্ডের ডন। আর তাছাড়া তুই কি ছেড়ে দিয়েছিস? প্রান্ত, নিজের চোখে সমস্তটা না দেখলে কখনো বুঝতে পারবি না আমি কে, তাই মুখে বলবো না। সময় হলে নিজের চোখে সবটা দেখে নিস, কারণ অতীত কখনো লুকায়িত থাকে না। আচ্ছা। মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। দুনিয়ার কোলাহল থেকে যতই দূরে আসতে চাই, দুনিয়া ততই আমায় আঁকড়ে ধরে। তবে আমি জাদুকরকে বারণ করতে পারতাম, কিন্তু করিনি, কারণ সে যতই বড়ই ডন হোক না কেন, দেশে ঢুকলেই তাকে কুপিয়ে মেরে ফেলবে ছেলেপেলেরা, তাই তাকে কথা দিতে হয়েছে। আর তাছাড়া মানুষটা অনেক ভালো, গরিবের উপরে কখনো অন্যায় করেনি, অনেক ডোনেশন করেছে আমার হাত দিয়ে। যাক, যাই হবে হোক, সেটা পরে দেখা যাবে। এখন হাঁটতে এসেছে, সেটার দিকে ফোকাস করি। দুজনে মিলে অনেকটা সময় হাঁটাহাঁটি করলাম, পরে বাসায় চলে গেলাম। পরের দিন সকালবেলায় রেডি হয়ে কলেজে গেলাম। ক্লাসরুমে ঢুকতে যাব, তখনই একটা মেয়ে এসে আমায় চিঠি দিয়ে গেল। আমি চিঠিটা খুলে দেখি প্রেমপত্র, আবার তাতে লেখাও আছে কলেজের শেষে ক্যান্টিনে অপেক্ষা করব। প্রেমপত্র দেখে হাসবো না কানবো বুঝে উঠতে পারছি না। দুনিয়ার খেল এটাই, পাওয়ার বা রোকরা থাকলে হবে পকেটে। মেয়েরা এসে লাইন ধরবে। বসে বসে ক্লাস করছিলাম, তখনই মায়া তেড়ে ফুড়ে ক্লাসরুমে ঢুকে। সে এসে সোজা আমার পাশে বসে গেল। স্যার ক্লাস করাচ্ছে, কিন্তু মহারানী দেখি আজ একদম চুপচাপ। যাক, ভালোই হয়েছে। ক্লাস শেষ করে কে সেই প্রেমিকা, তাকে দেখার জন্য ক্যান্টিনের দিকে হাঁটা ধরলাম। ক্যান্টিনে গিয়ে দেখি মায়া সেই মেয়েকে চেয়ার দিয়ে মেরে মাটিতে শুইয়ে রেখেছে। তার মানে আমি যাওয়ার আগেই মায়া তোলপাড় চালিয়ে দিয়েছে। কিন্তু মায়ার এমন কর্মকাণ্ড দেখে চরম রাগ উঠে গেল। এই মায়া, তুমি ওকে এভাবে মারলে কেন? তোমাকে প্রেম পত্র দেওয়ার সাহস কোথায় পেয়েছে সে? ভাইরে ভাই, এই মেয়ে তো আমার থেকে চালু মাল। আমি এখনো জানি না কে এই প্রেম পত্র দিয়েছে। সেখানে মায়া বের করে ফেলেছে সেই মেয়েকে। সে প্রেমপত্র দিয়েছে সেটা তার ব্যাপার, কিন্তু তুমি তাকে মারার কে? আমি মারবো, কারণ তুই আমার।
তোর দিকে কেউ তাকালে তার চোখ আমি তুলে ফেলবো। মায়া, বাড়াবাড়ির একটা লিমিট থাকে, কিন্তু সেটা পার করিও না। সবারই অধিকার আছে নিজের পছন্দের মানুষকে দুইটা কথা বলার। সবার অধিকার থাকলেও তোর উপরে কারোর অধিকার নাই আমি ছাড়া। মুখের ব্যবহার ঠিক করো মায়া। না, আমি ঠিক করব না। সে তোকে প্রেমপত্র দিল কেন? এবার আর রাগ সামলাতে পারলাম না। একে তো মেয়েটাকে বেরেহেম ভাবে মেরেছে, দুই আবার আমার সাথে তুই তুকারিও করছে। ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। শান্তি হয়েছে তোমার আমায় মেরে? না হলে আরো মারো, কিন্তু কেউ তোমার উপরে নজর দিলে তার কিয়ামত ছুটিয়ে দেব আমি। মায়া, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তোমার ভালোবাসায়। প্লিজ আমায় নিজের করে নাও। কথা বলতে বলতে কান্না করে দিয়েছে মায়া। কি বলবো বুঝে উঠতে পারছি না মেয়েটাকে। ওর কান্না যেন কলিজায় এসে লাগছিল। সে আমার কাছে তার কথার কোনো সাড়া না পেয়ে নিজেই এসে আমায় জড়িয়ে ধরলো। আমি তো পুরো বেকুব বনে গেলাম। সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। এই মেয়ে কান্নাকাটি করে না? আমি তো বলেছি যে তুমি আমায় ভালোবাসা দিয়ে নিজের করে নাও। তাও মায়া কান্না করছে। আকাশের কথা শুনে কান্নার মাত্রা যেন আরো বেড়ে গেল। আরে বাবা, এত কান্না করার কি আছে? আকাশ, সত্যিই তোমায় আমি ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, যাও, মানলাম। এবার তো কান্না থামাও। অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে কান্না থামালাম মায়ার। আর আমাকে প্রেমপত্র দেওয়া মেয়েটাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলাম। যদিও বেশি ক্ষতি হয়নি, তবে কপাল ফেটে গেছে। পরে মায়াকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দিলাম। আর আমি আর প্রান্ত নিজের বাসায় চলে এলাম। এভাবে আরো 2-3 দিন কাটলো। মায়ার সাথে মোটামুটি কথা বলি এখন আমি। একদিন রাতের বেলায় জাফর ফোন দিয়ে বলে, ভাই কালকে জাদুঘর দেশে আসছে। ওকে, আমি চলে আসবো সময় মতন। পরের দিন কলেজে না গিয়ে প্লেসে চলে গেলাম জাদুঘরের সাথে দেখা করতে। সে আমাকে পেয়ে সাথে সাথে জড়িয়ে ধরলো। তার দেশে থাকাকালীন সময়ের সেফটি মোটামুটি নিশ্চিত করলাম। জাদুঘর জাফর বলল, তোমার ছেলেদের নাকি কারা মেরে ফেলেছে? হ্যাঁ ভাই, তার জন্যই তো দেশে আসা। কারা এমনটা করেছে? তাদের কোনো হদিস পেলে? হ্যাঁ পেয়েছি ভাই, তাদের ছবি আমার কাছে আছে। তারা নাকি ড্রাগনের ছেলে পেলে। দেখি ছবিগুলা। জাদুঘর ব্যাগ থেকে আমায় ছবিগুলো বের করে দিল। ছবিগুলো হাতে নিয়ে দেখতেই কলেজা মোচড় দিয়ে উঠলো আমার। আল্লাহ, এই ছবির মানুষগুলো তো আমার পরিচিত। এরা তো মায়ের বডিগার্ড, যাদের আমি মেরেছিলাম। কিন্তু কি করে সম্ভব এটা? একদিকে মায়ের বডিগার্ড, অন্যদিকে তারা নাকি জাদুঘরের ছেলেদেরকেও মেরেছে। জাদুঘর, ভালো করে দেখো তাদের। এরাই কি তোমার ছেলেদেরকে মেরেছে? কারণ এদের আমি চিনি। হ্যাঁ আকাশ ভাই, আমি শিওর এরাই আমার ছেলেদেরকে মেরেছে। জাদুঘরের কথা শুনে মাথা পুরো হেট হয়ে গেল। না, এটা হতে পারে না। আর জাদুঘরের কথা যদি সত্যি হয়, তাহলে মায়ার সাথেও এর কোনো সম্পর্ক আছে। ওকে, আমি বিষয়টা দেখছি। তারপর সেখান থেকে চলে এলাম। বাসায় রওনা হয়েছি। আজ তো কলেজ যাওয়া হবে না আর। তখনই প্রান্ত ফোন দিয়ে বলল, দোস্ত, মায়া তোর খোঁজ করছে। সে এখনো বাসায় যায়নি তোর জন্য। আমায়ও যেতে দিচ্ছে না। বলছে তুই না আসলে সে বাসায় যাবে না, আর আমাকেও যেতে দেবে না। তুই প্লিজ যেখানে আসিস তাড়াতাড়ি কলেজ যায়। প্রান্তর মুখে এসব শুনে টেনশনে পড়ে গেলাম। মেয়েটা নাকি আমার জন্য পাগলামো করছে। যদিও মায়াকে আমি ভালোবাসি না, তবে যে আমায় ভালোবাসে তাকে তো অবহেলা করা যায় না। তাই বাসায় না গিয়ে সোজা কলেজে চলে গেলাম। মায়া আমাকে দেখতে পেয়েই দৌড়ে এসে আমায় ঝাপটে ধরলো। এই, তুমি সারাদিন কই ছিলা? আর আজ কলেজে আসোনি কেন? কাজের জন্য কলেজে আসিনি। কিন্তু তুমি কান্না করছো কেন? আমার খুব কষ্ট হচ্ছে। ইচ্ছে করছিল তুমি যেখানে আছো তোমার কাছে ছুটে চলে যাই। মায়া, তুমি কি পাগল হয়ে গেছো? আর আমার জন্য কষ্ট কেন হবে তোমার? আকাশ, তুমি কি বোঝো না তোমায় যে আমি খুব বেশি ভালোবাসি। তোমায় ছাড়া থাকতে আমার কষ্ট হয়। মায়া, হয়তোবা এটা তোমার আবেগ। যে মেয়েটা 2 দিন আগে আমার রক্ত খাওয়ার জন্য পাগল হয়েছিল, সে আজ আমায় ছাড়া কিছু বোঝে না। এটা কেমন যেন রহস্যজনক আমার কাছে। আকাশ, তুমি আমার ভালোবাসা নিয়ে সন্দেহ করছো? না, তা করছি না। তবে কৌতূহল থেকে জিজ্ঞেস করলাম। বিশ্বাস করো আকাশ, আমি তোমায় নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। প্লিজ আমায় একটু বোঝার ট্রাই করো। মায়া, আমায় সময় দাও। তোমাকে নিয়ে পরে ভেবে দেখবো। এখন অনেক দূর থেকে এসেছি, মাথা ব্যথা করছে আমার। আচ্ছা, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। প্রান্তকে নিয়ে ঘরে চলে আসলাম। মাথাটা প্রচুর ব্যথা করছিল। মাথা ব্যথা নিয়ে কোনো মতে দিনটা পার করলাম। পরের দিন সকালবেলা কলেজে ক্লাস করছিলাম। তখনই একজন এসে আমায় ডেকে বলে, এই ক্লাসে আকাশকে, তার সাথে চিফ মিনিস্টার দেখা করতে এসেছে। লোকটার মুখে এমন কথা শুনে পুরো ক্লাসের সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমি নিজেও অবাক। হঠাৎ তিনি আমায় খোঁজ করছেন কেন? লোকটার সাথে বাহিরে গেলাম। বাহিরে গিয়ে দেখি চিফ মিনিস্টার বসে আছে চেয়ারে। আমাকে দেখতে পেয়ে এসে আমার সাথে কোলাকুলি করলো। আকাশ ভাই, আপনার কাছে একটা সাহায্যের জন্য এসেছিলাম। কি সাহায্য? ভাই, বিপরীত পার্টি আমাকে পদ থেকে নামানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমার নামে বিভিন্ন মিথ্যা ঘটনা রটাচ্ছে। ভাই প্লিজ, আপনি আমাকে উদ্ধার করেন।
মিনিস্টার সাহেব, আপনি ভালো করেই জানেন যে আমি সবকিছু ছেড়ে দিয়েছি, কিন্তু তারপরেও আপনি আমার কাছে এসেছেন। ভাই, আমি আপনার পায়ে পড়ি, আপনি আমায় উদ্ধার করেন। আপনি ছাড়া কোনো বাপের বেটা নেই যে আমার উদ্ধার করবে। প্লিজ আকাশ ভাই, আপনি আমাকে বাঁচান। আরে আরে, এত অনুরোধ করার দরকার নেই। সেদিন আমায় কোলে করে হসপিটালে নিয়ে গিয়েছিলেন, সেই খাতিরে আপনার এই উপকারটা আমি করব। যে করেছে তার নামটা সেলিম নিশ্চয়ই? হ্যাঁ ভাই। ওকে, কাজ হয়ে যাবে। বাসায় গিয়ে শান্তিতে ঘুমান। ভাই ধন্যবাদ। চিফ মিনিস্টার চলে গেল। না, ক্লাসটা করে নেই আগে, ওসব নিয়ে পরেও ভাবা যাবে। ক্লাসের দিকে যেতে ধরবো, তখনই দেখি মায়া আমার দিকে আসছে। আকাশ, মিনিস্টার সাহেব তোমার সাথে কেন দেখা করতে এসেছেন? এমনিতেই কাজ ছিল ওনার। ও আচ্ছা, চলো ক্লাসে যাব। আমি ভেবেছি আজ ক্লাসের পর তোমার সাথে কিছু সময় কাটাবো, কিন্তু তুমি যদি কোথাও চলে যাও, তাই তোমায় পাহারা দিতে এসেছিলাম। তুমি সত্যি পাগল হয়ে গেছো মায়া। তোমার জন্য আর কি, তাও তো তুমি বোঝো না। কোনো কথা না বলে ক্লাসে চলে আসলাম। মায়া সারাটা ক্লাস আমার হাত ধরে বসেছিল। শুধু হাত বললে ভুল হবে, মাঝে মাঝে কাঁধে হেলান দিচ্ছিল, আবার মাঝে মাঝে হাত দিয়ে পেঁচিয়ে ধরছিল। মানে এক কথা, এটা তার বাসা আর আমি তার হাজবেন্ড। ক্লাস শেষে মায়া আমায় জোর করে গাছতলায় নিয়ে গেল। তার জোড়াজোড়িতে তাকে নিয়ে বসতে হলো গাছতলায়। আকাশ প্লিজ, তুমি আমায় একটু হলেও ভালোবাসো। মায়া, জোর জবরদস্তিতে ভালোবাসা হয় না। আর তোমায় ভালোবাসবো তেমন কোনো শক্ত ইস্যু আমি খুঁজে পাচ্ছি না। তবে তোমায় তো আমি সময় দিয়েছি, তুমি সেই সময়ের মধ্যে পারলে আমায় নিজের করে নাও। এখন আমি উঠলাম, আমার কাজ আছে। মায়াকে রেখে বাসায় চলে এলাম। বাসায় এসে খেয়ে দিয়ে রুমে শুয়ে আছি। তখনই চিফ মিনিস্টারের কথা মনে পড়ল। সাথে সাথে জাফরকে ফোন দিয়ে কি করতে হবে সেটা বলে দিলাম। আর এটাও বললাম যে আমি রাতে সেখানে যাব। মাগরিবের পর জায়গা মতন চলে গেলাম যেখানে সেলিমকে বেঁধে রাখা হয়েছে। সেখানে গিয়ে দেখি জাফর চেয়ার নিয়ে বসে আছে। সে আমাকে দেখতে পেয়েই দৌড়ে এসে জড়িয়ে ধরলো। ভাই, আজ কতদিন পর আপনাকে দেখতে পেলাম। হ্যাঁ রে, আজ আমি অনেকদিন পর তোকে দেখেছি। আচ্ছা, মালটা কই? ভাই, ওই রুমে বেঁধে রেখেছি। কি সব আবল দাবল বকছে চেঁচিয়ে চেঁচিয়ে। আপনি একটু দেখেন তো। সেলিমকে যেই রুমে বেঁধে রাখা হয়েছে সেই রুমে গেলাম, মুখে রুমাল পেঁচিয়ে নিলাম। সেলিমের সামনে যেতেই, এই তোরা আমায় কেন বেঁধে রেখেছিস? তুই নাকি চিফ মিনিস্টারের নামে কি সব উল্টাপাল্টা ঘটনা রটাচ্ছিস। হ্যাঁ, রটাচ্ছি, কারণ ওর চেয়ার আমার চাই। কিন্তু তোদের কেন এত দরকার? আমাদের কোনো দরকার নেই, শুধু তোকে মেরে নদীতে ভাসিয়ে দিব। এই ছেলে, তুই কিন্তু জানিস না আমি কে, আমি কোন জলের মাছ, সেটা তোরা জীবনেও কল্পনা করতে পারবি না। আমার ছেলেপেলেরা আসলে তোদের 12টা বাজিয়ে দেবে। ভালোই ভালোই বলছি, আমাকে ছেড়ে দে। আরে বেটা, ধামকি দিচ্ছিস তুই আমাকে? তোর ধামকির পরও আমি করি না। তুই যদি জলের মাছ হোস, তাহলে আমি তো নীল নদের রক্ত চোষা তিমি। তুই তিমি না নীল নদের কীটপতঙ্গ, সেটা তোদের কাজকর্ম দেখে বোঝা যাচ্ছে। সেলিম, মুখ সামনে কথা বলিস, না হয়তো এমন ভাবে তোকে মারবো কবর পর্যন্ত তোর লাশ গুছে নিতে ভয় পাবে। তোর লাশ দেখে মাটিও চিৎকার করে আর্তনাদ করবে যে এই লাশ অন্য কোনো জমিনে দাফন করো। এমন বিভৎস লাশ গ্রহণ করার ক্ষমতা আমাদের নেই। হা হা হা, হাসাইলি ভাই। তাহলে তুই হয়তো চিনিস না যে আমি সেলিম কোন বাঘের বাচ্চা। আমি তোর কি হাল করতে পারি সেটা তুই সময়ে টের পেয়ে যাবি। এখন দেখি তোর পরিচয়টা দে। মুখ থেকে মাস্কটা খুলে ফেললাম। মাস্ক খুলতেই দেখি সেলিম আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কিরে বাঘের বাচ্চা, এভাবে হা করে কি দেখছিস এখন? ভাই আপনি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আমি কার সাথে পাঙ্গা নিয়ে বসলাম? এবার তো আমার আর রক্ষা নেই। সেলিম আকাশকে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে চেয়ার নিয়ে উল্টে পড়ে যায়। বিশ্বাস হবে যখন আমি আমার রূপে ফিরে আসব। সেলিম মাটিতে পড়েই আকাশের কাছে মাপ চাচ্ছে। ভাই প্লিজ, আপনি আমায় ক্ষমা করে দেন। আমি আপনার পায়ে পড়ি, এরকমের ভুল আমি আর কোনোদিন করব না। বিশ্বাস করেন, আমি আপনাকে চিনতে পারি নাই। তোদের হাজারবার বলে এসেছিলাম যে কেউ পাওয়ারের জন্য বেইমানি করবি না, কিন্তু তুই সেটাই করলি। ভাই, আমি আপনার পায়ে পড়ি, আমি আর কোনোদিন এরকমের ভুল করব না। এবারের মতন ক্ষমা করে দেন। আমি তোকে জমের বাড়ি পাঠাতে এসেছি, তবে মিনিস্টার যদি আমায় মারতে মানা করে তাহলে তুই মাপ পেয়ে যাবি। সাথে সাথে চিফ মিনিস্টারকে ফোন দিলাম। মালটাকে কি চিরতরে শেষ করে দিব? তবে সে কিন্তু মাপ চেয়েছে। ভাই, তাহলে শ্বাসে ছেড়ে দেন। ওকে, ফোনটা রেখে দিলাম। যা, তোর জীবন বেঁচে গেল। এরপর আর কোনোদিন যেন এরূপ করতে না শুনি। ভাই, কোনোদিন শুনবো না। সেলিমকে ছেড়ে দিয়ে রাতেই বাসায় চলে এলাম। বাসায় এসে খেয়ে দিয়ে শুয়ে আছি। যাক, চিফ মিনিস্টারের ঝামেলাটা মিটে গেল।
কিন্তু জাদুঘরের ঝামেলাটা মেটানো এখনো বাকি। আবার ফোন দিলাম জাফরকে। জাফর, ড্রাগনের টিমের লিডারকে সেটা খুঁজে বের করতো। তারা নাকি জাদুঘরের ছেলেদেরকে মেরেছে। ভাই আমাকে 2 দিন সময় দিন, আমি তাদের টিমে পুরো লিস্ট আপনার কাছে পৌঁছে দেব। ওকে। ফোনটা রেখে দিয়ে শুয়ে আছি। হঠাৎই রাতের বেলায় ঘুমটা ভেঙে গেল ভাঙচুরের শব্দ শুনে। বিছানা ছেড়ে উঠে পড়লাম। হঠাৎ এত রাতে ভাঙচুরের শব্দ কোথা থেকে আসছে? রুম ছেড়ে বের হয়ে দেখি প্রান্তর মা আর তার ছোট বোন রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। কে জানি তাদের গলা কেটে ফ্লোরের উপরে ফেলে রেখে চলে গেছে, কিন্তু প্রান্ত কোথাও নাই। এই দৃশ্য দেখে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমার। ওদের এই অবস্থা দেখে সজোরে চিৎকার দিয়ে কান্না করে উঠলাম। প্রান্তর মা আর ছোট বোন এখনো মাটির উপরে পড়ে আছে। আমার যেন বিশ্বাসই হচ্ছে না যে আমার সামনে দুইটা মানুষ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। না, এটা হয়তো আমার চোখের ভ্রম। উঠে গিয়ে ওয়াশরুমে চলে গেলাম। গিয়ে চোখে মুখে পানির ছিটকে দিয়ে আবার ফিরে আসলাম। তখনও এসে দেখি সেই দুটো মানুষ ফ্লোরে পড়ে আছে। এবার আমি সত্যি ক্লিয়ার যে তাদের সাথে কিছু একটা হয়েছে। ওদের এই অবস্থা দেখে কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছিল আমার, কারণ জীবনে মা বাবাকে চোখে দেখিনি। হয়তোবা আমার জন্ম কোনো পতিতালয়ে হয়েছিল, না হয়তোবা কারোর নষ্টামির ফল আমি, কারোর চাহিদায় আমার দুনিয়ায় আসতে হয়েছিল। কিন্তু তারা আমায় ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে। তবে বাস্তবতা কি সেটা আমার জানা নেই। মা বাবার ভালোবাসা কোনোদিন পাইনি, কিন্তু একটা পরিবার পেয়েছিলাম বহু কষ্টে। তাদেরকে আজ আমার থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে খোদা। ভিতর থেকে যেন ঢুকরে কান্না আসছে। না, ওদের কিছু হতে দেওয়া যাবে না। জাফরকে ফোন দিয়ে তাড়াতাড়ি গাড়ি আনতে বললাম। তারপর তাদের দুজনকে নিয়ে হসপিটালে চলে গেলাম। কেবিনের বাহিরে দাঁড়িয়ে চোখের অশ্রু ঝরাচ্ছি। আল্লাহ, তুমি ওদেরকে আমার থেকে ছিনিয়ে নিয়ে যেও না। কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে গেলাম। সকালবেলা কারোর ডাকে ঘুম ভাঙলো। চোখ মেলে তাকিয়ে দেখি মায়া। অবাক চোখে মায়ার দিকে তাকিয়ে আছি। আকাশ, কিভাবে হলো এমনটা? কি করেছে ওনাদের সাথে এরূপ আচরণ? কোনো কথা না বলে মায়াকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে দিলাম। মায়া, আমি জানি না ওদের এই অবস্থা কে করেছে, কিন্তু বিশ্বাস করো, ওদের কিছু হলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। আরে পাগল, কিচ্ছু হবে না ওনাদের। আমি তো খবর পেয়েই সাথে সাথে হসপিটালে চলে আসলাম। তোমায় কে খবর দিয়েছে? আরে, তোমায় সকাল থেকে ফোন করেছি কতবার, তুমি দেখো তো। মায়ার কথায় পকেট থেকে ফোনটা বের করে দেখি 17টা মিস কল। আসলে দৌড়াদৌড়িতে ফোনের দিকে খেয়াল করিনি। তোমার ফোনে না পেয়ে তোমার বাসায় গিয়েছিলাম। পরে সেখানে গিয়ে জানতে পারি রাতের বেলায় নাকি তোমার ঘরে হামলা হয়েছে আর বাসার মানুষ আহত। তুমি তাদের নিয়ে হাসপাতালে এসেছো, তাই আমিও সোজা হসপিটালে এসে পড়ি। ও আচ্ছা, কিন্তু মায়া, এখন আমার কি হবে? আর তাছাড়া কাল রাত থেকে প্রান্তরও কোনো খবর পাচ্ছি না, সে লাপাত্তা। আরে পাগল, টেনশন করো না, আমি আছি তো তোমার পাশে। দেখবে ওদের কিচ্ছু হবে না। আর প্রান্তরও খোঁজ বের করে ফেলবো আমি। মায়ার কথা শুনে ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরে কয়েক হাজার চুমু খাই। মেয়েটা হয়তো সত্যি আমায় ভালোবাসে, আর ভালো না বাসলে এইভাবে ছুটে আসলো কেন? তবে হ্যাঁ, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেওয়া যাবে না। ওকে আগে আরো ভালো করে বুঝে নেই, পরেই ভালোবাসবো। আজ 3 দিন প্রান্তর মা আর তার ছোট বোন কারোরই জ্ঞান ফিরেনি। তবে ডক্টর কিছুটা আশ্বাস দিয়েছে আমায় যে তাদের কিছু হবে না। আজ 3 দিন না আছে কোনো খানাপিনা, না আছে কিছু। হসপিটালে পড়ে আছি সারাটা দিন। অবাক করা বিষয়ে মায়া আমার সাথে আজ 3 দিন ধরে হসপিটালে। সে আমায় ছেড়ে এক মুহূর্তের জন্যও যায়নি। তাকে অনেকবার বলেছি চলে যেতে, কিন্তু তার একটাই কথা, তোমায় এই হালাতে রেখে আমি যেতে পারবো না। বাবা, তুমি যদি সময় মতো না। এমন করে বলবেন না প্লিজ। আমার কর্তব্য এটা। বহু কষ্টের বিনিময়ে একটা পরিবার পেয়েছি, তাদের তো আমি হারাতে পারবো না। কিন্তু আপনাদের সাথে এমনটা কে করলো? তখনই প্রান্তর মা কেঁদে দিল। বাবা, কিভাবে বলবো তোমায়, আমার যে বলার মতন কোনো ভাষা নাই। আচ্ছা, আপনার এখন কিছু বলতে হবে না, আমি নিজেই বের করে নিব। আর আপনি এখন রেস্ট করেন। তখনই কলেজ থেকে ফোন আসে। আকাশ মাহমুদ, আজ একটা ক্লাস টেস্ট আছে, তুমি যেখানেই আছো কলেজে এসো। গলার আওয়াজ শুনে বুঝতে বাকি রইল না যে স্যার ফোন করেছে। তাড়াতাড়ি করে মায়াকে নিয়ে কলেজে চলে গেলাম। পরীক্ষাটা দিয়ে আবার হসপিটালে চলে আসলাম। মায়া সেই শুরু থেকে আমার পিছনে ছাড়ছে না। আমি রোগীর সেবা যত্ন করছি, সে আমার সেবা যত্ন করছে। আজ 25 দিন পর প্রান্তর মা আর তার ছোট বোনকে ঘরে নিয়ে আসলাম। তারা এখন মোটামুটি সুস্থ, কিন্তু আমি অসুস্থ হয়ে পড়লাম। আমার অসুস্থতায় মায়া আমার সেবা যত্ন করাই কোনো কমতি রাখেনি। এসব দেখে যেন পুরোপুরি ডুবে গেলাম মায়ার ভালোবাসায়। মায়া, তোমায় একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলো। আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছুই নেই। আমি যদি তোমায় আমাকে বিয়ে করতে বলি, তারপরেও কি তুমি আমায় বিয়ে করবে? হ্যাঁ, 100 বার করব। আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি কিচ্ছু চাই না, কিন্তু তুমি আমায় পুরো লোক সমাজের সামনে স্ত্রীর অধিকারটুকু দিতে হবে। মানে কি বলছো বুঝলাম না।
তুমি আমায় পুরো কলেজের সামনে স্ত্রীর অধিকার দিতে হবে। পুরো কলেজের সামনে সজোরে চিৎকার করে বলতে হবে তুমি আমায় নিজের স্ত্রী রূপে গ্রহণ করেছো। মায়া, এসবের মানে কি? বিয়েটা তোমায় আমি করব, কিন্তু সেসব কথা লোকসমাজে কেন এলান করতে হবে? কারণ আমি চাই পুরো কলেজ জানুক যে আমি তোমার ভবিষ্যৎ স্ত্রী। তোমার দিকে যেন এরপর আর কোনো মেয়ে চোখ তুলে তাকাতে না পারে। মায়া, এমনটা করা কি খুব প্রয়োজন? হ্যাঁ, কারণ পুরো কলেজের মেয়েরা তোমার দিকে ঝুঁকে আছে। আমি তোমায় হারাতে চাই না, তাই তুমি সেটা নিজেই লোকসমাজে এলান করো, তেমনটা আমি চাই। আচ্ছা যাও, আগামীকাল পুরো কলেজকে জানিয়ে তোমায় গ্রহণ করব। পুরো কলেজ জানবে মায়া আকাশের। এবার খুশি তো? মায়া খুশিতে আকাশকে জড়িয়ে ধরে অনেকগুলো চুমু বসিয়ে দেয় তার গালে। হ্যাঁ, আমি অনেক খুশি। আর চলো, আজ আমাকে নিয়ে ঘুরতে যাবে। আচ্ছা চলো। মনে মনে অনেক খুশি লাগছে যে মায়া আমাকে এতটাই ভালোবাসে। সে আমায় কখনো হারাতে চায় না। পুরো কলেজে যেন কেউ আর আমার দিকে সেরূপ দৃষ্টিতে না তাকায়। তাই সে নিজের অধিকার লোক সমাজকে সাক্ষী রেখে বুঝে নিতে চায়। মায়াকে নিয়ে ঘুরতে বের হলাম। ইস, আজ প্রান্ত যদি সামনে থাকতো তাহলে সে অনেক খুশি হতো। এখনো পর্যন্ত প্রান্তর কোনো খোঁজ আমি পাইনি। আই, এত কি ভাবছো? প্রান্তর কথা ভাবছিলাম, সে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল। আরে চিন্তা করিও না, দেখবে সে ঠিক চলে আসবে। তাই যেন হয়। এবার আমার দিকে ফোকাস করো, বাকি সমস্ত চিন্তা বাদ দাও। আচ্ছা, সেদিনটা মায়াকে নিয়ে অনেকটা ঘোরাঘুরি করলাম। নিজের ভিতরে কেমন যেন একটা ফিল হচ্ছে। আজ বাদে কাল মায়া আমার নিজের হবে ভাবতেই কেমন যেন খুশি লাগছে। সারাদিন ঘোরাঘুরি করে রাতের বেলায় বাসায় চলে আসলাম। এসে খেয়ে দিয়ে শুয়ে আছি, তখনই জাফরের কথা মনে পড়ল। সে আমায় বলেছিল ড্রাগন টিমের তথ্য দিবে। তাকে ফোন করলাম। কিরে, তুই না আমায় ড্রাগন টিমের পুরো তথ্য দেওয়ার কথা ছিল? সে তো আমি কবেই আপনাকে মেল করে দিয়েছে, কিন্তু আপনি হয়তো মেল চেক করেননি। জাফরের কথা শুনে অনেকটা অবাক হয়ে গেলাম। আচ্ছা দাঁড়া, আমি চেক করছি। চেক করে দেখি জাফর আমাকে অনেক আগেই মেইল করেছে। সরি রে, আমি আসলে বেশ টেনশনে ছিলাম, তাই চেক করতে সময় পাইনি। ভাই, কোনো ব্যাপার না, সব তথ্য দিয়েছে, কিন্তু বাকি লিডার যে আছে তার কোনো তথ্য জোগাড় করতে পারেনি। তবে এতটুকু জেনেছি সে একটা মেয়ে। জাফরের কথা শুনে মাথার টনক নড়ে উঠল। কি বলিস রে, একটা মেয়ে ড্রাগনের মেইন লিডার? হ্যাঁ ভাই, তবে আমার মনে হচ্ছে না সে শুধু মেয়ে লিডার, তার পিছনে হয়তো কেউ আছে। ওকে ঠিক আছে, বাকিটা আমি দেখে নিচ্ছি। কিন্তু শোন, আগামীকাল কলেজে আসবি, কারণ তোর ভাবিকে সবার সামনে বিয়ের প্রপোজাল দিতে বলেছে। ওকে ভাই। ওকে, এখন রাখলাম। জাফরের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। সমস্ত কিছুর হিসাব নিকাশ করলাম যে কে হতে পারে। জীবনে তো কম নেতা খেতাকে দেখিনি। বহু বড় বড় নেতা খেতা, লিডার, ভক্কর চক্কর বহুকে দেখেছি, কিন্তু তাদের মাঝে কোনো মেয়েকেই তো এইরূপ দেখিনি। হয়তোবা সে কোনো নতুন পাবলিক, আমার সাথে তার পালা কখনো পড়েনি। এসব নিয়ে ভাবছিলাম, তখনই মায়া ফোন দিল। এই যে শুনছো? হ্যাঁ শুনছি তো, বলো। কাল কিন্তু লাল গোলাপ নিয়ে আমায় বিয়ের প্রপোজাল দিবে, না হয় কিন্তু আমি তোমাকে ফিরিয়ে দেব। আচ্ছা বাবা, করব। হয়েছে, এখন ঘুমাও। এটা বলার জন্যই ফোন করেছিলাম। আচ্ছা। তারপর ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে চলে গেলাম। কলেজে যাওয়ার আগে রাস্তা থেকে লাল গোলাপের একটা গুচ্ছ কিনে নিলাম। এটা দিয়ে মায়াকে বিয়ের প্রপোজাল দিব। কলেজে গিয়ে দেখি মায়া আমার আগেই কলেজে এসে গেছে। এত সময় লাগে আসতে? হ্যাঁ, আরে ফুল কিনতে একটু দেরি হয়ে গেছে। এখন কত কি যে বলো না। হয়েছে, এবার প্রপোজ করো বিয়ের জন্য। এই যে সবাই শুনছেন, যে যেখানে আছেন সবাই দাঁড়িয়ে যান। সবাই 1 মিনিট একটু সময় নিয়ে এদিকে ফোকাস করুন। মায়া, আমি তোমায় খুব ভালোবাসি। আমি তোমার 2 জীবনের সাথী হতে চাই। আমি তোমার সাথে সারা জীবন পাড়ি দিতে চাই। যে জীবনে শুধু থাকবে ভালোবাসা আর ভালোবাসা, যে জীবনে থাকবে না কোনো কষ্টের ছিটে ফোঁটা। মায়া, উইল ইউ ম্যারি মি? তুমি কি আমায় বিয়ে করবে? তুমি কি আমায় দেবে সেই অধিকারটুকু? তখনই পেছন থেকে কেউ একজন এসে আকাশের মাথায় লাঠি দিয়ে সজোরে এক বাড়ি মারে। আকাশ মাগো বলে চিৎকার দিয়ে মাটিতে শুয়ে পড়ে। চিরচির করে রক্ত পড়ছে মাথা থেকে। আকাশ মাথায় হাত দিয়ে পেছন ফিরে দেখে প্রান্ত। প্রান্ত তুই? হ্যাঁ আমি, বলে সজোরে হাসতে থাকে। কিরে জানোয়ারের বাচ্চা, তুই না বলো অনেক বড় হয় না? হ্যাঁ, তো না কেউ কিচ্ছু করতে পারবে না। আরে প্রান্ত, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কাকে কি বলছো তুমি? এই কুকুরের বাচ্চা যদি হায়না হয় তাহলে হায়নাকে কি বলবে তুমি? এই ছোট লোক তো আমার জুতারও সমান না। বলে মায়া আকাশের মুখের মধ্যে জুতা ঘষে দেয়। অবাক চোখে তাকিয়ে আছি প্রান্ত আর মায়ার দিকে। তাদের দুজনকে যেন আমার কাছে অপরিচিত লাগছে। হে আল্লাহ, কাকে ভালোবাসলাম আমি, যে কিনা ছলনাময়ী এক রক্তচোষা। এই ছোট লোক এরকম করে তাকিয়েছিস কেন? মায়া, তুমি আমার সাথে এমনটা কেন করলে?
কেন, সেদিনের কথা কি ভুলে গেছিস, যেদিন আমার বাবা আর আমার মা ইজ্জত ধুলোয় মিশিয়ে দিয়েছিলি? মায়া, সেসব তো তোমাদের ভুল ছিল। এই ছোট লোক, ভুল কি সহি সেটা আমাদের উপরে ছেড়ে দে। তবে তুই যেদিন ভরা মজলিসে আমাদের অপমান করেছিলি সেদিন এই প্রতিজ্ঞা নিয়ে নিয়েছি যে তোর 12টা বাজাবো, তাই তোর সাথে ভালোবাসার নাটক করেছি। মায়ার কথা শুনে থ হয়ে তাকিয়ে আছি মায়ার দিকে। শোন, তোকে চাইলে আমি অনেক আগে শিক্ষা দিতে পারতাম। যেই মায়া পুরো ড্রাগন টিম পরিচালনা করে, সেই মায়ার কাছে তুই একটা মশা মাছি। তোকে শায়েস্তা করা মায়ের জন্য কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমি ইচ্ছে করেই তোকে শায়েস্তা করিনি, কারণ তুই আমাদের ইগোতে হার্ট করেছিস, লোকালয়ে অপমান করেছিস, আমাদের মা ইজ্জত পুরো ডুবিয়ে দিয়েছি। তাই তোর সাথে এই খেলাটা এইভাবেই খেললাম, যাতে করে খোয়ানো ইজ্জত আবার ফিরে পেতে পারি আর তোর 12টা বাজাতে পারি। মায়ার কথা শুনে যেন আকাশ ভেঙে মাথায় পড়লো মতন অবস্থা। তার মানে মায়া এই ড্রাগনের লিডার, কিন্তু জাফর যে বলল তার উপরেও হয়তো কেউ আছে। কোনো কিছুরই যেন হিসেব মিলছে না। যাকে এত ভালোবাসলাম সে আমার সাথে ছলনা করে শরীরের সমস্ত রক্ত চুষে নিল। প্রান্ত মায়া না হয় আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে ভালোবাসার মিথ্যা ছলনা করেছে, কিন্তু তুই কেন করলি? তুই না আমাকে নিজের ভাই মানতি? কি বলি, আমি তোকে ভাই মনে করতাম? মাথা ঠিক আছে তোর? যেখানে মা বোনের মতো দুজন মানুষকে খুন করতে আমার হাত কাঁপেটি, সেখানে তুই কোথাকার কে রে যে তোর উপরে মায়া দেখাবো? প্রান্তর কথা শুনে আরো বড় ধরনের শক খেলাম। তার মানে তুই তোর মা আর বোনকে খুন করতে চেয়েছিলি? এ বেটা, কিসের মা বোন রে? ওরা আমার কেউ নয়। ওরা যদি আমার রক্তের কেউ হতো তাহলে কোনোদিনও খুন করতে যেতাম নাকি রে পাগলা? হ্যাঁ, মানে কি বলছিস তুই? মানে হলো সবকিছুই আমাদের প্ল্যান ছিল। ছোটকাল থেকে ইচ্ছে ছিল যে দেশের মধ্যে রাজ করব, তাই মায়ের সাথে হাত করি আর ওকে ড্রাগনের লিডার বানিয়ে দেয়। জীবনে অনেক বড় বড় আন্ডারওয়ার্ল্ডের ডনের সাথে কাজ করেছি আমি। সবকিছুর পিছনে ছিল একটাই উদ্দেশ্য, যে দেশে রাজ করা। কিন্তু রোস্টার আমায় বলেছিল যে যতদিন আকাশ মাহমুদ দেশে আছে ততদিন আমি রাজত্ব করতে পারবো না, তাই তোকে শেষ করার জন্য কাজে লেগে পড়ি। তোর অনেক খোঁজ করেছি কিন্তু কোথাও তোর খোঁজ পাই। কিন্তু আমার খবরে নিউজ দিয়েছিল যে তুই আমাদের কলেজে ভর্তি হবি, তাই সুযোগের অপেক্ষায় বসে থাকি আমরা। তবে তোকে বের করা এত সহজ ছিল না, কিন্তু কাবরিটাও বলেছে যে তুই জনমর্দরতি, তাই সেই মোতাবেক একটা প্ল্যান সাজাই আমি আর মায়া, যে সে আমায় মারবে আর তুই আমায় নিশ্চয়ই বাঁচাতে আসবি, কারণ তুই অন্যায়ের বিপক্ষে লড়েছিস সব সময়। ব্যাস, তুই সেটাই করলি, আমায় বাঁচাতে এসে গেলি। তারপর তোকে চিনে ফেললাম, তবে শিওর ছিলাম না যে তুই সত্যি আকাশ কি। তবে পরবর্তীতে যখন মায়ের বাবার ঘাম ছুটিয়ে দিলি তখনই বুঝে গেলাম যে তুই সেই আকাশ, এই সেই আকাশ। আর যে দুইজনের গলা কেটেছি আমি, তাদেরকে মা বোন সাজিয়েছিলাম আমি ভয় দেখিয়ে, যাতে করে তোর পুরোপুরি খবর বের করতে পারি আর তোর কাছ থেকে তোর সম্পর্কে ভালো করে জানতে পারি। তোর কথা শুনে খুব হাসি পাচ্ছে রে প্রান্ত। রোস্টার তোকে অর্ধেক ইনফরমেশন দিয়েছে আমার। সে তোকে এটা বলেনি যে আকাশ মাহমুদ কোনো ভয়ঙ্কর চিতাবাঘ আর তার দ্বিতীয় আরেকটা পরিচয় আছে। আরে তোর পরিচয় দিয়ে আমার কাজ কি রে? আমার কাজ তো তোকে শেষ করা, তাই তোকে শেষ করে সমস্ত ক্ষমতা পেয়ে যাবো আমি। মৃত্যুকে ডেকে এনেছিস তুই প্রান্ত? কি বললি তুই আমায়? তোর এত বড় সাহস যে তুই আমায় হুমকি দিস? মৃত্যুর দুয়ারে তোকে আমি আজ পাঠিয়ে দেবো। আশেপাশে তাকিয়ে রাখতো কত ছেলে পেলে আমার। আশেপাশে তাকিয়ে দেখি কয়েক শতাধিক ছেলে পেলে। এত ছেলে পেলে দেখে খুব হাসি পাচ্ছে। কয়েক শতাধিক ছেলে পেলে নিয়ে আমায় মারতে চলে এসেছে, কিন্তু সে জানে না আমি কে। আর রোস্টারও তাকে পুরোপুরি বলেনি আমার সম্পর্কে। যদি জানতো জীবনেও আসতো না আমায় মারতে। যেখানে রোস্টার নিজে আমায় মারতে পারিনি, সেখানে রোস্টারের চেলা আমাকে মারবে? বলে শব্দ করে হেসে উঠলাম। কিরে, মৃত্যুকে চোখের সামনে থেকে খুব হাসি পাচ্ছে বুঝি? হ্যাঁ, এই তোরা সব কটা মিলে মার ওকে। প্রান্তর কথা অনুযায়ী তার ছেলেপেলেগুলো আকাশকে মারতে শুরু করে। আকাশকে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারছে তারা। আকাশ চুপচাপ মার খেয়ে যাচ্ছে মাটিতে পড়ে। তখনই হুট করে কোথা থেকে যেন আলিফ সাহেব দৌড়ে আসে, এসে প্রান্তর কাছে হাত জোর করে মিনতি করে, বাবা প্লিজ আকাশকে ছেড়ে দাও, তোমার কাছে হাত জোর করে করছি। মায়া তার বাবার এরূপ কাণ্ড দেখে থতমত খেয়ে যায়। বাবা, তুমি কি সব পাগলের মতন কাজ কারবার করছো? তোমার কি মনে নেই এই ছেলে আমাদের ইজ্জতের 12টা বাজিয়ে দিয়েছিল? মায়া, আমার সব কিছুই মনে আছে, কিন্তু আমি এই ছেলের জীবনই ঘটতে গিয়ে এমন কিছু সামনে আসে যেটা শুনলে তোর পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। বাবা, কি সব বলছো তুমি? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? মায়া, আমার এত কিছু পাওয়ার থাকা সত্ত্বেও আমি চুপসে আছি, আর তুই আমার মেয়ে হয়ে এই ছেলেকে মারতে উঠতে পড়ে লেগেছিস। বিশ্বাস কর, এটা কোন সাধারণ মানুষ না। খোদার কসম, যাকে তোরা মেরেছিস সে একটা ভয়ঙ্কর হায়না। বাবা, কে এই ছেলে? আগুন, যে কিনা এক রাতে 11টা টিমের খবর
করে ছেড়ে দিয়েছিল, যে কিনা বেস্ট 11টা টিম নিয়ে 300 ছেলেকে জমের বাড়ি পাঠিয়ে দিয়েছিল। এটাই সেই আকাশ ওরফে আগুন। বাবার মুখে আগুনের নাম শুনে মায়া থতমত খেয়ে যায়। বাবা কি বলছো তুমি? আরে মা, সত্যি বলছি। প্রান্ত তোকে সমস্ত কিছু বলেনি, বলেছে শুধু একজনকে শেষ করলেই সমস্ত ক্ষমতা তোরা পেয়ে যাবি, কিন্তু এটা বলেনি যে কাকে মারতে চলেছিস তোরা। আর তুই তো ভালো করে এটা জানিস না যে প্রান্তকে তোকে পাওয়ার দিয়েছে, আর তুই উঠে পড়ে লেগেছিস দুনিয়ার সকল হাসিল করতে, কিন্তু এটা জানিস না যে কার বিরুদ্ধে লড়াই করে দুনিয়ায় হাসিল করতে চেয়েছিস তোরা। আর প্রান্ত তোকে স্বার্থের জন্য ব্যবহার করেছে, সে ক্ষমতা অর্জন করতে পারলেই তোকে ছুঁড়ে ফেলে দেবে। বাবার কথা শুনে মায়ের কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে, কলিজার সমস্ত পানি যেন শুকিয়ে গেছে মায়া। আল্লাহ, আজ তো আমার রক্ষা নাই। প্রান্ত আজ আমায় মৃত্যুর মুখে ঠেলে দিল। মায়া গিয়ে প্রান্তর কলার চেপে ধরে। এই, তুই আমায় ঠকালি কেন, কুত্তার বাচ্চা? মায়াকে ঠাস করে এক থাপ্পড় দিয়ে প্রান্ত মাটিতে ফেলে দেয়। এই পতিতে মেয়েরো, তোর কত বড় সাহস যে তুই আমার কলার ধরিস? একদম জীবিত কবর দিয়ে ফেলবো, মাথায় রাখিস। তুই কি ভেবেছিস তোর মতো মেয়ে ছাড়া আমার চলবে না? তবে হ্যাঁ, একটা সময় চলতো না, কিন্তু এখন ঠিকই চলবে। আর শোন, তোকে শুধু কাজের জন্য ব্যবহার করেছি আমি, কাজ শেষ, তোদের দরকারও শেষ। তোকে আর তোর বাবাকেও এখন আকাশের সাথে জমের বাড়ি পাঠিয়ে দেবো। আরে শোন, মৃত্যুটা তোর হাতে লেখা নেই, আমার মৃত্যুটা আকাশের হাতে লেখা আছে, কারণ তার সাথে প্রতারণা করেছি আমি। তো দুজনকেই সে ছাড়বে না। আর তুই নিজেও জানিস না যে তুই কাকে মাটিতে ফেলে মারছিস। যাকে তোরা মারছিস সে আর কেউ না, সে হচ্ছে আগুন। তাকে চেনে না এমন মানুষ একটাও এই দেশে নাই। একবার না একবার হলেও আগুনের নাম শুনেছে। আর তুই আগুনকেই মারতে চলেছিস। আজরাইলকে ডেকে এনে তার জান নেওয়ার প্রচেষ্টা। তোরা কোনোদিনই সফল হবি না। মায়ের মুখে আগুনের নাম শুনে প্রান্তর ভেতরটা মোচড় দিয়ে ওঠে, থরথর করে কাঁপতে শুরু করে প্রান্ত। আল্লাহ, নিজের মৃত্যু তো নিজেই ডেকে এনেছি না। বাঘের গায়ে যখন ভুলে হাত দিয়েই ফেলেছি, তাহলে তাকে একেবারেই শেষ করে দেই। না হয় একেবারে জাগ্রত হলে, একবার জাগ্রত আমার মৃত্যু আর কেউ ঠেকাতে পারে। তখনই জাফর পিছন থেকে এসে প্রান্তর কলার ধরে ফেলে। এবার কোথায় যাবি রেজিস্টারের দালাল? আজকে তো তোর খেল খতম। এই, তোরা কে কথা আছিস? আমাকে বাঁচা। প্রান্তর লোকেরা এসে জাফরকেও মারতে শুরু করে। দুজনেই মাটিতে পড়ে আছে আধমরা হয়ে। প্রান্ত আকাশের এই অবস্থা থেকে সজোরে হাসতে আরম্ভ করে। মায়া, কি জানি বলেছিলি তুই? যে আগুনের হাতে আমার মৃত্যু লেখা আছে? আগুনকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েছি আমি, ইতিহাস পরিবর্তন করে দিয়েছি আমি। এই জীবনের মৃত্যু মানুষের হাতে আজরাইলের মৃত্যু। এবার দেখি দেশের রাজ করা থেকে আমাকে কে আটকায়। তখনই আকাশ মাটি থেকে উঠে বসে পড়ে। প্রান্ত আকাশকে জীবিত দেখে ভয় পেয়ে যায়। সে ভয়ে কয়েক হাত পিছনে চলে যায়। সে ভাবছে হয়তো আকাশকে মারতে মারতে ওর লোকেরা মেরেই ফেলেছে, কিন্তু সে ভুল ছিল। এই, তোরা তাকিয়ে থেকে কি দেখছিস? আজরাইল তো উঠে দাঁড়িয়ে গেছে। এবার তো আর কারোর রক্ষা নেই। নিজেদের জীবন বাঁচাতে চাস তো তাড়াতাড়ি মার ওকে, না হয় সে আমাদের রূহ পার্সেল করে পাঠিয়ে দেবে ওপরে। প্রান্তর কথা মতন ওর লোকেরা আকাশকে মারার জন্য আবার এগিয়ে যায়। তখনই পুরো কলেজ কাঁপতে শুরু করে। সবাই তো হা হয়ে তাকিয়ে আছে কি হচ্ছে এটা দেখে। তখনই প্রান্ত দেখতে পায় যে কলেজের গেট দিয়ে কয়েক হাজার হায়না প্রবেশ করে। পুরো শহর ভেঙে ছেলেপেলে একত্র হয়ে গেছে। এবার কই যাবি কমিনার বাচ্চা প্রান্ত? বাপকে মারার আগে তোর জেনে আসা উচিত ছিল যে তুই যেই বাপকে মারতে এসেছিস সেই বাপ তোকে দুনিয়ার মুখ দেখিয়েছে। আজ তোকে মেরে এই বাংলার মাটিতে এমন করে তোর সমাধিটা করব যাতে করে মানুষ তো দূরের কথা, ইবলিশ শয়তানও তোর কবরের সামনে আসতে ভয় পাবে। ইবলিশ শয়তানও চিন্তায় পড়ে যাবে যে এই মানুষটাকে জমের দুয়ারে কে পাঠিয়েছে এইরকম বিভৎসভাবে মেরে। আকাশের কথা শুনে যেন প্রান্তর গলা শুকিয়ে গেছে। এই তোরা কয়েকজন মিলে জাফরকে হসপিটালে নিয়ে যা, আর আমার হাতে একটা হকি দে। একজন এসে আকাশের হাতে হকি স্টিক দিয়ে যায়। আকাশ এলোপাতাড়ি সব কয়েকটাকে মারতে শুরু করে। মারতে মারতে সব কয়েকটা মাটিতে শুইয়ে দিয়েছে আকাশ। আকাশ যেন আজ সত্যি হায়না হয়ে গেছে। সে যেন আবার হায়নার রূপটা নিজের চেহারায় নিয়ে নিয়েছে। আকাশের ভয়ঙ্কর চেহারাটা দেখে প্রান্ত থরথর করে কাঁপতে শুরু করে। আকাশ, প্লিজ আমায় মাফ করে দে। আমি আর কোনোদিন এমন ধরে কাজ করবো না। তোর কোনো মাফ নেই। আমার ক্ষতি করতে চাইলে হয়তো মাফ করে দিতাম, কিন্তু তুই মা বোনের সমতুল্য দুইটা মানুষের প্রাণ নিতে চেয়েছিস। তোর কৃতকর্মের কারণে হয়তো উপরওয়াল্লাও তোকে মাফ করবে না, আর আমি কি মাফ করব? ভাই, তোদের পায়ে পড়ি, প্লিজ আমি মাফ করে দে। আমি আর জীবনে এমন ধরনের কাজ আমি করবো না। তোর কোনো মাফ নেই। আর বাকি রইল কোনোদিন তুই এমন ধারা কাজ করবি না সেই কথা। তুই জীবিত থাকলে তো তেমন ধারা কাজ করার সুযোগ পাবি। এটা বলি হকি স্টিক দিয়ে প্রান্তর মাথার মধ্যে সজোরে এক বাড়ি মারলাম। প্রান্ত মাগো বলে চিৎকার দিয়ে সেখানেই দম ছেড়ে দিল। আমার কর্মকাণ্ড দেখে পুরো কলেজ হা করে তাকিয়ে আছে আমার দিকে। প্রান্তর খেলা শেষ, এবার মায়ার পালা। মায়া মরার জন্য রেডি হোক।
হকি স্টিক দিয়ে মায়াকে মারতে যাব, তখনই মায়ার বাবা আমার পায়ে পড়ে যায়। আকাশ ভাই, আপনার দুইটা পায়ে পড়ি, আপনি প্লিজ আমার মেয়েটাকে ছেড়ে দিন। আমার মেয়েটা আপনার সম্পর্কে না জেনে এমন ধারণা আচরণ করে ফেলেছে আপনার সাথে। আলিফ সাহেব, আপনার মেয়েটা যে আমার মন নিয়ে খেলেছে, আমায় মেরে ফেলতো তাহলে হয়তো কিছু বলার ক্ষমতা থাকতো না আমার, কিন্তু সে তো আমার মনটাকে নিয়ে বিশ্রীভাবে খেলা করেছে। তাকে কি মাফ করব আমি? ভাই, আপনার কাছে আমার মেয়ের জীবন ভিক্ষা চাই। তাকে কি করে মাফ করব আমি? আচ্ছা যান, মাফ করে দিলাম। মাফটা শুধু এই জন্যই করলাম যে কোনো এক পিতা তার সন্তানের জান বাঁচানোর জন্য কারোর পায়ে পড়েছে, আর তাছাড়া তাকে আমি মন থেকে ভালোবেসেছি। তাকে মারতেও হয়তো আমার অনেক কষ্ট হতো, তাই মাফ করে দিলাম। তখনই মায়া এসে আকাশের পায়ে পড়ে যায়। আকাশ প্লিজ আমায় মাফ করে দাও। আমি তোমার ভালোবাসা সত্যিই বুঝতে পারিনি। তোমার ভালোবাসা নিয়ে আমি পুতুল খেলা খেলেছি। প্লিজ তুমি আমায় মাফ করে দাও। মায়া, পা ছাড়ো। তোমায় আমি মাফ করে দিয়েছি, কিন্তু আজ একটা কথা বলে দেই, কখনো কারোর মন নিয়ে এভাবে খেলিও না। বিশ্বাস করো, খুব কষ্ট হয়। আমার মতন পাষাণের যদি এত কষ্ট হয়, তাহলে অন্যান্য মানুষের কেমন কষ্ট হবে ভাবো একবার। সো প্লিজ কারোর মন নিয়ে খেলা করিও না। আকাশ, আমি তোমার পায়ে ধরে মাফ চাই। প্লিজ তুমি আমায় শেষবারের মতন একটা সুযোগ দাও। আমি তোমায় ভালোবাসা দিয়ে সমস্ত কিছু ভুলিয়ে দিব। তার দরকার নেই। ভালোবাসায় জড়িয়ে যে কত বড় ভুল করেছি আমি, তা এখন প্রমাণ পাচ্ছি। আর আজ থেকে তুমি তোমার মতন থাকো, আর আমি আমার মতন থাকবো। আজকের পর তোমার সাথে আমার আর কোনো কিছুই থাকবে না। আকাশ, তোমার যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও, কিন্তু প্লিজ আমায় ছেড়ে যেও না। আমি সত্যি এখন তোমার ভালোবাসা বুঝতে পারছি। একটা মানুষ এতটা পাওয়ারফুল হওয়া সত্ত্বেও ক্ষমতা দেখায়নি, আর আমি সামান্য একটা নেতার মেয়ে হয়ে কত কি না করে ফেলেছি। পাওয়ারের অপব্যবহার করেছি, দেমাগ দেখিয়েছি, গরিমা করেছি, যা আমার কখনোই উচিত হয়নি। প্লিজ শেষ একটা সুযোগ দাও। সরি, তোমার মতন মেয়ের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। এটা বলে মায়ের কাছ থেকে নিজের পা ছাড়িয়ে নিলাম। ফি আমানিল্লাহ, তোমার সাথে আমার সফর শেষ। তারপর সেখান থেকে সোজা চলে আসলাম। মায়া অনেকবার আমায় ডেকেছে পিছন থেকে, কিন্তু আমি কোনো পাত্তা দেইনি। খুব কান্নাও করেছিল মেয়েটা, কিন্তু কি লাভ এখন কান্না করে? যখন সময় ছিল তখন ছলনা করেছে আমার সাথে, আর এখন যখন আমার দিন এসেছে তখন এসে হামাগুড়ি খাচ্ছে আমার পায়ে পড়ে। এতটা কষ্ট হচ্ছিল বুকের ভিতরে, যা বলে বোঝাতে পারবো না। যতই হোক, ভালো তো বেসেছি তাকে আমি। সবাইকে বিদায় দিয়ে বাসার দিকে রওনা দিলাম। তবে মনে মনে একটা প্রতিজ্ঞা করে ফেলেছি আমি, যে আজকের থেকে আমি আবার আগের মতন হয়ে যাব। দুনিয়ায় যখন পাওয়ারের খেলা চলে, তাহলে পাওয়ার দিয়ে সবকিছু করব আমি। আজকের পর দেখি কে আমায় আটকায়। আসলেই গুরুজনদের কথা ঠিক, জঙ্গলে রাজত্ব করতে হলে অবশ্যই তোমার গর্জন অতিমাত্রায় ভয়ঙ্কর হতে হবে, না হয়তো বা ছোট ছোট প্রাণীগুলাও তোমায় ভেঙচি কেটে চলে যাবে। বাসায় গিয়ে দেখি দুজন মানুষ আমার অপেক্ষায় বসে আছে। ভাইয়া, তুমি এসো। হ্যাঁ ত্রিধা, আমি এসেছি। এতদিন যাকে প্রান্তর বোন নামে চিনতাম, তার নাম হচ্ছে ত্রিধা। তোমার আম্মু কই? বাসায় তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা। তারপর বাসার ভিতরে প্রবেশ করলাম। ত্রিধার আম্মু আমায় দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। বাবা, আমায় ক্ষমা করে দে রে। বিশ্বাস কর প্রান্ত, আমাদের ভয় দেখিয়েছিল যে তার কথা না শুনলে সে আমাদের মেয়ের ক্ষতি করে দেবে। বাবা বিশ্বাস কর, আমার মেয়েটা বাদে দুনিয়াতে আমার আর কেউ নেই, তাই তার কথায় রাজি হয়েছি আমি। না হয় সে আমার মেয়েটার বড় কোনো ধরনের ক্ষতি করে দিত। হয়েছে সেসব কথা, কিন্তু তোমরা সেটা আমায় আগে বললেই পারতে। আর আমি আকাশ মাহমুদ থাকতে তোমাদের কেউ ক্ষতি করবে, কলিজাটা সোজা বের করে ফেলবো। আমি তোকে অনেক আগেই বলতে চেয়েছিলাম বাবা, কারণ আমি প্রথম দেখাতেই বুঝে গিয়েছিলাম যে তুই লক্ষ্মী একটা ছেলে। কিন্তু কি করব বল, আমার মেয়েটাই যে আমার সব। ও ছাড়া যে আমার আর কেউ নাই দুনিয়াতে। কে বলেছে কেউ নাই তোমাদের? আমি তো আছি। আমার তো মা বাবা কেউ নেই। বিশ্বাস করো, যেদিন আমি এই বাড়িতে আসি সেদিন থেকেই তোমায় মায়ের মতন দেখি। খুব ইচ্ছে করতো তোমায় মা বলে ডাকতে, কিন্তু প্রান্ত যদি কিছু মনে করে তাই আর ডাকিনি। কিন্তু এখন থেকে তোমায় আমি মা বলেই ডাকবো। আর তোমরা এখন থেকে আমার পরিবার। আজ থেকে তোমার 2 সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে। সত্যি তুই আমার মা বলে ডাকবি? হ্যাঁ মা, 3 সত্যি। তোমায় আমি মা বলেই ডাকবো। সেই রাতের মধ্যেই আমার সমস্ত কারোবার এই শহরে নিয়ে আসলাম। আজ থেকে আমি এই শহরে বসেই সমস্ত কারোবার চালাবো। মা, তোমরা কাপড় চোপড় গুছিয়ে নাও। কেন রে বাবা? কারণ কাল আমরা নতুন বাড়িতে উঠবো। শহরের নামকরা বাড়িটা কিনেছি আমি। এতদিন আমি যেমন তেমন ভাবে রাত কাটিয়ে দিতে পারতাম, কিন্তু এখন আমার একটা পরিবার হয়েছে, তাদের নিয়েও চিন্তা করতে হবে আমার। পরের দিন সেই বাড়িতে উঠে গেলাম।
ত্রিধাকেও ওর কলেজ থেকে ট্রান্সফার করিয়ে শহরের নামকরা কলেজে অ্যাডমিশন করিয়ে দিলাম। একদিনের মধ্যেই পুরো শহরে আগুনে নামের ঢল শুরু হয়ে গেল। সবার মুখে মুখে একটাই কথা যে আগুন এখন এই শহরে থাকে। আম্মুকেও সবটা জানিয়ে দিলাম যে আমি কে। বাবা, আমার না খুব ভয় করে, তোর যদি কোনো ক্ষতি করে দেয় কেউ। মা, এতদিন বাঁচার মতন উৎস ছিল না আমার কাছে, কিন্তু এখন একটা পরিবার আছে আমার, সো আমার ক্ষতি কেউ করতে পারবে না। আর বিশেষ করে ত্রিধাও আমার বোন, ওর সমস্ত সেফটি আমি দিয়ে দিব। বাড়িতে অনেক কয়টা পাহারাদার নিযুক্ত করলাম, ত্রিধার সাথেও কয়েকটা বডিগার্ড নিযুক্ত করে দিলাম। আজ 3 দিন পর কলেজ যাব। গত 3 দিন সমস্ত কিছু গোছাতে গোছাতে লেগে গেছে। কলেজে যেতেই প্রিন্সিপাল আমায় তার রুমে ডাক দিল। আকাশ, আমার একটা উপযুক্ত মেয়ে আছে, আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও। স্যার, এখন আমি বিয়ে টিয়ের ব্যাপারে ভাবছি না। আর তাছাড়া এখন আমার মা বোন রয়েছে, তাদেরও একটা মতামত আছে। আপনি তাদের সাথে গিয়ে কথা বলুন, যদি তারা রাজি হয় তাহলে নিজের মনকে শক্ত করে আমি আপনার মেয়েকে বিয়ে করে নিব। ওকে, আমি তোমার মায়ের সাথেই কথা বলবো। প্রিন্সিপালের সাথে কথা বলে ক্লাসে চলে আসলাম। পুরো কলেজ একদম ঝুঁকে গেছে আমার দিকে। সবার কাছে এক নামে পরিচিত হয়ে গেছি। আগুন। সিনিয়র নাই, জুনিয়র নাই, সবাই প্রেমের প্রপোজাল দিচ্ছে, কিন্তু আমি কাউকেই সাড়া দিলাম না। কারণ একজনকে সাড়া দিয়ে জীবনটাকে নরকে ঠেলে দিতে ধরেছিলাম। স্যার ক্লাস করাচ্ছে, ক্লাসে মন দিলাম। মায়া আজ অন্য টেবিলে বসেছে। আজ আমার পাশে বসেছে ক্লাসের সবচাইতে সুন্দরী মেয়ে আনিকা। মায়া বারবার আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আমায় কষ্ট দেওয়ার ফল মায়া তুমি পেয়ে যাবে। ক্লাস শেষ করে বের হতে ধরলাম, তখনই মায়া পিছন থেকে এসে আমায় জড়িয়েও ধরে কান্না করে দিল। আকাশ, আমায় একটা বারের জন্য ক্ষমা করে দাও না প্লিজ। মায়া প্লিজ আমায় ছাড়ো, তোমার সাথে আমার আর কোনো কিছু নেই, সো নিজের রাস্তা মাপো। না, আমি তোমায় ছাড়বো না। আমি সত্যিই ভুলছিলাম আকাশ। এখন আমার সামনে সবকিছুই ক্লিয়ার। আমি আর কাউকে চাই না, আমি তোমাকেই চাই। কিন্তু আমার তোমাকে চাই না। প্রিন্সিপাল স্যার তার মেয়ের সাথে আমার বিয়ের কথা পাকা করতে আমার মায়ের কাছে যাবে। আমার মা যদি রাজি হয় তাহলে আমি তাকেই বিয়ে করে নিব। প্লিজ আকাশ, তুমি এমনটা করো না। আমার খুব কষ্ট হবে আকাশ, তোমায় অন্যের সাথে দেখতে পারবো না আমি। বিশ্বাস করো, আজ যখন আনিকা তোমার পাশে বসে তোমার সাথে হাসাহাসি করছিল তখন আমার খুব কষ্ট হয়েছে। যেমন কর্ম করেছো তেমনটাই ফল পাচ্ছ তুমি। আর তোমার কষ্ট হলে আমি কি করব? একবার তো বললাম এই যে তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ, সো এবার নিজের মতন থাকো বলে ঝাটকা দিয়ে মায়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। তারপর মায়াকে রেখে সেখান থেকে চলে এলাম। হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়েছি। আজ জাফরকে দেখতে যাব। হসপিটালে গিয়ে জাফরের সাথে দেখা সাক্ষাৎ করে বাসায় চলে এলাম। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে নিলাম। তারপর অপেক্ষা করতে লাগলাম ছেলেপেলের জন্য। আমার সব কয়টা পুরনো গাড়ি এখানে নিয়ে আসতে বলেছি ছেলেদেরকে ফোন করে। আম্মু এসে শরবত দিয়ে গেল। সোফায় বসে বসে শরবত খাচ্ছিলাম, তখনই দরজার কলিং বেল বেজে উঠল। হয়তো ছেলেপেলেরা গাড়ি নিয়ে এসেছে আমার। উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে যা দেখলাম তাতে তো আমার চোখ সোজা কপালে উঠে গেল। মিনিস্টার সাহেব তার মেয়েকে নিয়ে এসেছে আমার বাড়িতে। মেয়ের সাজগোজ দেখে বুঝতে বাকি রইল না যে কেন এসেছেন মিনিস্টার সাহেব। আকাশ ভাই, কি খবর? এই তো মিনিস্টার সাহেব, আল্লাহ রেখেছে। আপনার কি খবর? আমিও আছি মোটামুটি। রাজনীতির মানে অনেকটা ঝামেলা চলছে, সেসব ঝামেলা কাঁধে বয়ে নিয়ে কি পুরোপুরি ভালো থাকা যায়? রাজনীতির ময়দানটাই এমন মিনিস্টার সাহেব। আচ্ছা আসেন, ভিতরে আসেন। আকাশ ভাই, বাড়ি তো সেই দেখে কিনছেন। আরে, আর সেই কোথায়? আচ্ছা সেসব বাদ দেন তো, বলেন কেন এসেছেন? আসলে আকাশ ভাই, আমি চাই আমার মেয়েটাকে আপনি বিয়ে করেন। যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। আমার ধারণাই সঠিক মিনিস্টার সাহেব। আমি সেসব নিয়ে এখনো ভাবিনি। আর তাছাড়া আমার পরিবারকে গোছাতে আরো অনেকটা সময় লাগবে, ততদিন বিয়ে শাদী করবো না। আকাশ ভাই, আপনি না করিয়েন না প্লিজ। আমার মেয়েটা খুব লক্ষ্মী, আশা করি আপনার সাথে তার জোড়াটা অসাধারণ হবে। মিনিস্টার সাহেব, আমি এখন বিয়ে করব না। তবে হ্যাঁ, বাসায় আমার মা বোন আছে, তারা যদি রাজি হয় তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করব। আপনি আমার মায়ের সাথে কথা বলেন, আমি ডাক দিচ্ছি। একটু পর আম্মু আসলো অন্য রুম থেকে। আসলে আমি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে যাচ্ছিলাম, কিন্তু আপনার ছেলে তো সোজা না করে দিল। তবে হ্যাঁ, আপনি যদি রাজি থাকেন তাহলে নাকি আপনার ছেলে বিয়ের ব্যাপারে ভাববেন। মিনিস্টার সাহেবের মুখে এমন কথা শুনে আম্মু আমার দিকে হা করে তাকিয়ে আছে। আকাশ, ওই রুমে আয় তো। বাবা, তোর সাথে একটু কথা আছে। হ্যাঁ মা, এবার বলো। বাবা দেখ, জীবনটা তোর, তাই ডিসিশনটাও তোর। তোর উপরে আমি কোনো ডিসিশন নিব না। আর তাছাড়া কপাল গুনে তোর মতন ছেলে পেয়েছি, কিন্তু তারপরেও তোর উপরে তো আমি চাপিয়ে দিতে পারি না। আর আমার তো
তোর জীবন নিয়ে কথা বলার কোনো রাইট নাই। মা, তুমি হয়তো এখনো আমাকে ছেলের নজরে দেখতে পারোনি। না রে বাবা, এমন কিছুই না। আমি জানি মা। আসলে দেখো মা, আমি মায়াকে লাভ করতাম, সে আমার সাথে চিট করেছে, কিন্তু মনের মধ্যে তার জন্য জায়গাটা এখনো রয়ে গেছে। তার উপরে অনেকেই বিয়ের কথা বলছে, কিন্তু আমার এসবে কোনো মতামত নেই। আর অনেক কষ্টের বিনিময়ে মা বোনকে পেয়েছি, তাদের পরিপূর্ণ সুখ দিয়ে নিজের কথা ভাববো। আর তাছাড়া তুমি মা, তুমি চাইলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারো, তোমার সিদ্ধান্ত নিয়ে আমার কোনো আপত্তি নাই। আকাশের কথা শুনে আকাশের মায়ের চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়া শুরু করে। বাবা, জানি না তুই কার গর্ভের সন্তান, তবে এটা বলবো তুই দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান। আর তুই আমার ছেলে, তোকে পেয়ে জীবনের সবচেয়ে বড় পাওয়াটা আমি পেয়েছি। আরে মা, তুমি কান্না করছো কেন? আমি তোমার সন্তান, তোমারই থাকবো। নিজের হাতে মায়ের চোখের পানিগুলো মুছে দিলাম। আম্মু, এবার কি ডিসিশন নিবে বা নিলে সেটা গিয়ে মিনিস্টার সাহেবকে জানাও। চল তুই। মিস্টার সাহেব, আসলে দেখেন, আমি আমার ছেলের বিয়েটি নিয়ে এখনো ভাবিনি। আমার ছেলে বিয়ে আমি এখন দিব না, আরো কিছুটা সময় যাক, তারপর না হয় ওর জন্য বৌমা খুঁজবো। তবে হ্যাঁ, বৌমা খুঁজলে আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য পারফেক্ট কিনা সেটা তখন ভেবে দেখবো। আমার মেয়ের সাথে আকাশের বিয়ে দিলে খুব খুশি হতাম, তবে সমস্যা নেই, আপনারা সময় নিন, পরে না হয়ে জানাবেন। জি, আমি সেটাই বলছি। মিনিস্টার সাহেব চলে গেল। আমি আম্মুকে জড়িয়ে ধরে বসে আছি। বাবা, টেনশন করিস না, আমি জানি তোর ভিতরে কি চলছে। তুই কিছুটা দিন সময় নে, পরে না হয় তোর বিয়ের ব্যাপারটা নিয়ে ফোকাস করিস। হ্যাঁ মা, সেটাই করব। দেখি মন মানসিকতা কতদূর কি হয়। তবে এখনো মায়ের জন্য ভালোবাসা ভিতরে পুষে রেখেছি, সেটা হয়তো কোনোদিন মন থেকে যাবে না। যাওয়ার দরকারও নেই, যা আছে মনে থাক, পরে সময়েরটা সময় দেখা যাবে। আম্মু আমায় ভরসা দিচ্ছিল, তখনই ছেলেপেলেরা আমার গাড়ি নিয়ে আসে। আম্মু আজ থেকে ত্রিধাকে বলে দিবে সে যেন গাড়ি ছাড়া চলাফেরা না করে, আর তুমিও গাড়ি ছাড়া চলাচল করবে না। আচ্ছা। আম্মু কাজ করছে, আমি আমার রুমে শুয়ে আছি। মায়ার কথা খুব মনে পড়ছিল। না, ওকে আমি যতই ভালোবাসি না কেন, কিন্তু ওকে আমি কখনোই মাফ করব না। কি থেকে যে কি হয়ে গেল তা ভাবতেও কলিজা মোচড় দিয়ে ওঠে। আজ আমার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। সেই রক্তক্ষরণ যে করেছে তাকে আমি কোনো দিনও মাফ করব না। আর তার আসল গোড়া যে, তাকে তো আমি ছাড়বই না। রোস্টারের কারণে এসব কিছু হয়েছে, তো তাকেই জমের বাড়ি পাঠাবো। জাদুঘরকে ফোন লাগালাম। আকাশ ভাই, কি হালচাল বলেন? হালচাল আর কি বলবো, তবে একটা উপকার করতে হবে আমার, তাহলে হয়তো পুরোপুরি ভালো হবে হালচাল আমার। কি উপকার ভাই? রোস্টারের সাথে তো তোমার ভালো খাতির, তাকে তোমার দেশে আনতে হবে, তার রক্ত পান করব আমি। ভাই, তার আগে আপনাকে কিছু বলার আছে। হ্যাঁ বলো। রোস্টার গতকাল আমায় ফোন দিয়েছিল। সে বলল আমি যাতে তার পক্ষে চলে যাই, তার পক্ষে গিয়ে আপনাকে শেষ করি। কিন্তু আমি ভালো মন্দ কিছুই বলিনি, কারণ যার নুন আমি খেয়েছি তার সাথে কোনোদিন এই গুটিবাজি আমি করতে পারবো না। তার মানে রোস্টারও এক দফা আমার সাথে খেলতে চায়? হ্যাঁ ভাই। ওকে, সমস্যা নাই, সে খেলার আগে আমি খেলে দিব। তুমি শুধু তাকে ফুসিয়ে ফাঁসিয়ে দেশে আনো, তারপরে খেলাটা আমার উপর ছেড়ে দাও। ওকে ভাই, আমি রোস্টারের সাথে হাত মিলিয়ে ওকে দেশে আনার ব্যবস্থা করেছি। ওকে। তারপর ফোন রেখে দিলাম। ফোন রাখতে না রাখতেই অন্য একটা নাম্বার থেকে ফোন আসে। নাম্বারটা চেক করে দেখি মায়ার নাম্বার। ফোনটা রিসিভ করে, কি জন্য আমায় ফোন দিয়েছো? আকাশ, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো, তোমায় ছাড়া নিজেকে খুব একা একা লাগে। কেন যে তোমার সাথে অমনটা করতে গেলাম, আজ তার ফল ভোগ করতে হচ্ছে আমার। যেরূপ কর্ম করবে সেরূপ ফল তো অবশ্যই পাবে। আকাশ প্লিজ, তোমার দুটো পায়ে পড়ি, আমি শেষবারের মতো একটা সুযোগ ভিক্ষা দাও। শারীরিক কষ্ট পেলে হয়তো মনটাকে বুঝ দিতে পারতাম, কিন্তু এখানে তো মনটাকে কষ্ট দিয়ে পচিয়ে ফেলেছ তুমি। সেই মন তোমার উপরে বসাবো কি করে আমি? আকাশ, আমি ভালোবাসা দিয়ে তোমার মনটাকে আবার আগের ন্যায় করে দিব। তার আর কোনো দরকার নেই। আপাতত যেমন আছি তেমনটাই থাকতে চাই আমি। আর আমার জীবনে তোমার মতন মেয়ের আর কোনো দিন জায়গা হবে না। আকাশ, আমি হাল ছাড়বো না, তোমায় আমি নিজের করেই ছাড়বো। খোদার কাছে দুহাত তুলে তোমায় ভিক্ষা চাইবো, তিনি তো আমায় খালি হাতে ফিরিয়ে দিবেন না। যা করার করো। যে কষ্ট দিয়েছো আমায় সেটা তোমার খোদাও দেখেছে, হয়তো কোনোদিন তোমার দোয়া কবুল হবে না। এবার রাখলাম ফোন, বলে মুখের উপরে ফোনটা রেখে দিলাম। সবকিছু থেকে ব্লক করে দিয়েছি তাকে। পরের দিন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিলাম। আম্মু নাস্তা লাগিয়েছে, সেটা খেয়ে দিয়ে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে শুনি আজ নাকি ক্লাস হবে না। মায়া নাকি আজ কলেজে প্রিন্সিপালের সাথে অনেক হাঙ্গামা করেছে আমার জন্য। আবার আনিকাকে নাকি পিটুনিও দিয়েছে সে। মেজাজটা পুরো বিগড়ে গেল। না, মায়াকে শিক্ষা দেওয়া উচিত। মায়ার খোঁজ করতে লাগলাম। অবশেষে গিয়ে দেখি মায়া ক্লাসরুম বন্ধ করে বসে আছে। মায়া দরজা খোলো,
কথা মতন মায়া দরজা খুলে দেয়। কি শুরু করেছো তুমি? হ্যাঁ, প্রিন্সিপালের সাথে নাকি আমাকে নিয়ে হাঙ্গামা করেছো, আবার আনিকাকেও মেরেছো? হ্যাঁ করেছি, কারণ সেই লোক তার মেয়ের সাথে তোমার বিয়ের কথা কেন বললো? আর আনিকাকে মেরেছি, সে তোমার সাথে গতকাল চিপকিয়ে কেন ছিল? সেটা আমার ব্যাপার, তোমার তো এখানে কোনো ফাংশন নেই। নেই মানে অবশ্যই আছে, তুমি শুধু আমার, তোমাকে আমি আর কারো হতে দিব না। দরকার হয়